এখন আচ্ছা মানে বেসিক্যালি আমরা মানে তিনটা সেকশনে মানে আমরা ভাগ করছি, তাই না? মানে প্রথম স্যার। দিন আমরা হচ্ছে কোয়ার্টাস, এরপরে মডেল সিম, আর দেন আমরা জাইলিক্সে চলে যাব। এই তিনটা সফটওয়্যার বেসিক্যালি আমাদের কম্পিউটার এইডেড ডিজাইন টুল, ক্যাড টুল সংক্ষেপে। তোমরা তো মনে হয় অনেকে ক্যাড সম্পর্কে জানো কিছুটা, তাই না? অটো ক্যাড করছো তোমরা। মানে স্বাভাবিকভাবে ক্যাড বললে আমাদের কিন্তু মাথায় অটো ক্যাড চলে আসে, তাই না? এরকম হয়ে গেছে না অনেকটা? এখন কথা হলো যে এই জিনিসটা আসলে কি ক্যাড। ক্যাড মিনস কম্পিউটার এইডেড ডিজাইন। আমাদের হচ্ছে কম্পিউটার আমরা কিন্তু অনেক আগে থেকে ইউজ করতেছি। দেখো যে আমরা যদি মানে হিস্ট্রিতে যদি ধরি, দেখবা যে একদম কত 1970 এরকম সময় শুরু হয়েছে কম্পিউটার, যেরকম মানে একদম ইনিশিয়াল স্টেজে ছিল। এরপর আস্তে আস্তে আমাদের কি মানে ইনক্রিজ করছে, কম্পিউটারের ক্যাপাবিলিটি আস্তে আস্তে বাড়ছে। তখন মানে মানুষ চিন্তা করছে যে আমরা এই মেশিনটাকে কিভাবে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করতে পারি। এখন দেখো যে কম্পিউটারের অ্যাপ্লিকেশন কিন্তু সবখানে আছে, তাই না? মানে যে কোনো কাজে তুমি বড় বড় ডিজাইনে যাও বা যেখানেই যাও, তোমার কিন্তু কম্পিউটার এইডেড ডিজাইন এই জিনিসটা সবসময় তোমাদের লাগে, মানে অলওয়েজ লাগে। এখন আমাদের সার্কিট ডিজাইন ফিল্ডে এরকম একটা কম্পিউটার এইডেড ডিজাইন টুল, ক্যাড টুল, মানে কোথায় আমরা ইউজ করব এই জিনিসটাই হচ্ছে আমাদের মানে মেইন টার্গেট। আজকের সেকশনে আমরা বেসিক্যালি তোমার কোয়ার্টার টুটা শিখাবো। যেহেতু বুয়েটের ল্যাবে মানে সবাইকে এটা দিয়ে স্টার্ট হয়, এই কোয়ার্টার্স কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেকের কাছে হয়তো একটু বোরিং লাগতে পারে, কারণ ইউজার ইন্টারফেসটা একটু অন্যরকম তো। মানে এই কারণে সবাই একটু ভয় পায় আর মানে বলে যে জিনিসটা মানে খুব একটা ইউজার ফ্রেন্ডলি না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই কোয়ার্টার্স টুলটা কিন্তু অনেক বেশি মানে পার্সপেক্টিভ, অনেক আমাদের ফিচার দেয়। আর মানে ইন্ডাস্ট্রির অনেক কিছু জিনিস আমরা খুব সহজেই বুঝতে পারি। এখন দেখো এখন দেখো আমরা ওই ক্যাট টুলটা কেন ইউজ করব, এটা কেন আমাদের দরকার। মেইনলি হচ্ছে আমরা ছোট ছোট সার্কিট যখন আমরা ডিজাইন করি তখন কিন্তু আমাদের এই জিনিসটার নেসেসিটি কোনো মানে ফিল হয় না। যত ছোট সার্কিট, সাপোজ ধরো যে তুমি একটা সিম্পল কাউন্টার ডিজাইন করতেছো বা সিম্পল একটা রেজিস্টার, এই জিনিসগুলো কিন্তু তখন মানে আমাদের ক্যাট টুল কিন্তু খুব একটা বেশি দরকার হয় না, বিকজ দোজ সার্কিটস আর ভেরি মাচ স্মল এবং সেগুলো আমরা ম্যানুয়ালি কনস্ট্রাক্ট করতে পারি। কিন্তু যত টাইম আস্তে আস্তে বাড়বে, ইন্টিগ্রেটেড সার্কিট কিন্তু আস্তে আস্তে কমপ্লেক্স হবে। এখন দেখো আমরা মডার্ন সিপিইউতে চলে আসছি, তাই না? এখন এই সিপিইউ কত বেশি কমপ্লেক্স একটা জিনিস। মানে আমাদের প্রাইমারিলি তোমরা কি মনে করো যে সিপিইউ আসলে কি হতে পারে, মানে কতটা কমপ্লেক্স হতে পারে, তোমাদের কেমন আইডিয়া? তোমরা শুনতে পাচ্ছ? কেউ যদি অ্যান্সার দিতে চায় অ্যান্সার দিতে পারবে আনমিউট করে, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। অবশ্যই। মানে যে যে কেউ মানে চাইলে কিন্তু অ্যান্সার দিতে পারবে। আমি চাচ্ছি যে সেশনটা খুব ইন্টারেক্টিভ হোক। অ্যাকচুয়ালি সিপিইউ কিন্তু খুবই কমপ্লেক্স একটা জিনিস। মানে আমরা যদি ইনিশিয়ালি পার্সপেক্টিভ দেখতে চাই, একটা সিপিইউ এর মধ্যে কি কি থাকতে পারে, রেজিস্টার থাকতে পারে, মেমোরি আছে, তার নিজস্ব একটা কন্ট্রোল ইউনিট আছে। এই জিনিসগুলো কিন্তু একটা বিল্ড করা অনেক বেশি কঠিন আর অনেক সময় লাগে। কিন্তু আমাদের এই ক্যাট টুলগুলো এই জিনিসগুলো আমার কাজগুলো করা খুবই সহজ করে দিছে। এখন আমরা শুধুমাত্র জাস্ট কোড লিখে আমরা কম্পিউটারকে বলে দিতে পারি যে আমার সার্কিটটা এরকম হবে, আমার সার্কিটটা এরকম ভাবে বিহেভ করবে, তুমি আমার জন্য আমার রিকোয়ারমেন্ট অনুসারে এই ধরনের একটা সার্কিট জেনারেট করো। কম্পিউটার অটোমেটিক এই সার্কিট টুল কিন্তু জেনারেট করে দেয়। আমরা বেসিক্যালি আমাদের এই 3 সেশনের কাজ হলো এই জিনিসটার উপর ফোকাস করা, যে আমরা কিভাবে জাস্ট খালি কম্পিউটারকে কোড দিয়ে বলে দিব যে আমার সার্কিটটা এরকম, দ্যাট মিনস আমি বিহেভিয়ার ডিসক্রাইব করব আর কম্পিউটার অটোমেটিক আমার জন্য ওই সার্কিটটা জেনারেট করে আমার একটা আউটপুটে একটা রেজাল্ট দিয়ে দিবে। এখন দেখো যে যত আমার টাইম বাড়বে, সময় যত আস্তে আস্তে আগাচ্ছে, আমার ডিজাইন টাস্ক কিন্তু ফাস্ট হতে হয়। কারণ হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো একটা প্রোডাক্ট তোমার অর্ডার দিতে হয় এবং একটা
সার্টেন একটা টাইম লিমিটের মধ্যে তোমাকে অবশ্যই সেই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে মার্কেটে সাপ্লাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু মানে তোমার প্রোডাক্ট ফ্লপ খাবে। কারণ হচ্ছে অনেক কম্পিটিটর এখন, মানে ভিএলএসআই ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক কম্পিটিশন। এই যে ইন্টেল, এএমডি, যত বড় বড় কোম্পানি আছে, এই কোম্পানিগুলো কিন্তু সবসময় একে অপরের সাথে কম্পিট করতেছে। কেউ কিন্তু কারো থেকে মানে কম না, মানে সবাই চায় যে সার্টেন একটা প্যারামিটারকে তোমার ইমপ্রুভ করে ওদের থেকে আমি ভালো কিছু একটা বের করব, করে দেন আমি সেল করব এবং আমার মানে মার্কেট অটোমেটিক আপ হবে। এই জিনিসটা কিন্তু সবসময় ওখানকার কোম্পানির সিও যারা আছে তারা সবসময় এই জিনিসগুলা অ্যানালাইসিস করে, আর সব ডিজাইনাররা মানে তাদের উপর একটা কি বলবো যে বোঝার মতো চেপে থাকে যে আমাদের এই প্রবলেমটা সামহাও আমাদের ম্যানেজ করতেই হবে, সলভ করতে হবে। এখন দেখো আমাদের সবার প্রথমে আমাদের এই ক্যাট টুলগুলা 1967 অনেক আগে ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টরে সবার প্রথমে আমাদের এটা ইনিশিয়াল হয়েছে। একদম মানে চিন্তা করো যে কত আগে, সেই ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টর কিন্তু এখন নাই, এটা এখন অন্য একটা কোম্পানির মানে অধীনে হয়ে গেছে। বেসিক্যালি এখন প্যারেন্ট কোম্পানি কিন্তু মানে বড় বড় জিনিসগুলো যেমন ধরো ইন্টেল, এএমডি, এগুলো কিন্তু প্যারেন্ট কোম্পানি। এগুলোর আন্ডারে চাইল্ড কোম্পানি আছে। চাইল্ড কোম্পানি মানে হলো সে যেগুলোকে তোমার অধিভুক্ত করে ফেলে, দ্যাট মিনস আগে হয়তো ছিল না, এখন নিয়ে নিচ্ছে। যে সাপোজ ধরো আমি একটা উদাহরণ দিই, আজকে আমরা যে এফপিজি নিয়ে কথা বলবো সেটা হলো অল্টেরা এফপিজি, তাই না? এই অল্টেরা এফপিজি, এই অল্টেরা কোম্পানি কিন্তু আগে নিজেই একটা ছিল, এখন সে ইন্টেলের অধীনে চলে গেছে। তার মানে ইন্টেল হলো প্যারেন্ট কোম্পানি আর তোমার এই অল্টেরাটা হয়ে গেছে চাইল্ড। এরকম কিন্তু বহু ইতিহাসে এরকম হয়েছে। আগেকার মানে যেসব কোম্পানি ছিল সেগুলো কিন্তু ম্যাক্সিমাম এখন এক্সিস্ট করে না, সব এখন মানে বড় বড় কোম্পানির আন্ডারে চলে গেছে। এরপরে দেখো এই যে এখানে আমি যে ছবিটা দেখাইছি সেটা হলো সেই ফেয়ারচাইল্ডের ছবি। আগেকার দেখো মানুষ মানে কিভাবে ডিজাইন করতো কম্পিউটারের মধ্যে, সে ম্যানুয়ালি ছবি আঁকার মতো গ্রাফ ড্র করে করে সে এরকম ভাবে বুঝাই দিত যে আমার সার্কিটটা এরকম হবে। কিন্তু তখন কিন্তু বড় বড় সার্কিট ডিজাইন করা যেত না, সবসময় ছোট ছোট স্মল সার্কিট, কারণ তখন ট্রানজিস্টর কেবলমাত্র ডেভেলপমেন্ট হচ্ছে, মানে ট্রানজিস্টরের সাইজ তখন অনেক বড় ছিল। এখন মানে তো একদম ন্যানোমিটার রেঞ্জে চলে গেছে, অনেক মানে ছোট 22 ন্যানোমিটার, 14 ন্যানোমিটার, মানে এরকম চিন্তা ভাবনা করতেছে সবাই। ইন্টেল তো রিসেন্ট মনে হয় 22 ন্যানোমিটার টেকনোলজি নিয়ে কাজ করতেছে। আমরা 45 ন্যানোমিটার দিয়ে আমি কাজ করছি বেশ কিছু। তোমার হচ্ছে যত দিন যাবে আস্তে আস্তে ট্রানজিস্টরের সাইজ কমবে, আর আমাদের এরিয়া মানে চিপ ম্যানুফ্যাকচারিং এরিয়া কিন্তু অনেক বাড়বে আস্তে আস্তে। এই জিনিসটার উপর মানে বেসিস করেই কিন্তু আমাদের এই ক্যাড টুলের এত কিছু মানে জয় জয়কার। আজকে কিন্তু মানে ক্যাড টুল ছাড়া কোনো কিছু হয় না। এখন দেখো যে আমাদের যতগুলো ক্যাড টুল আছে এই সবগুলো সিস্টেমকে আমরা একসাথে কম্প্যাক্ট করতে পারি একটা কালেকশন। এই কালেকশনটাকে আমাদের বলে ক্যাড সিস্টেম। এখন এই ক্যাড সিস্টেম ইউজ করে আমরা যে কোনো বড় বড় সার্কিট, কঠিন সার্কিট যা আমরা চাই সবকিছু কিন্তু আমরা এটা দিয়ে ডিজাইন করতে পারি। সার্কিটটা অনেক মানে অসম্ভব কঠিনও হতে পারে, যেমন ধরো যে সিপিইউ, এফপিইউ, ফ্লোটিং পয়েন্ট ইউনিট, এগুলো কিন্তু অনেক কমপ্লেক্স সার্কিট। এই জিনিসগুলো কিন্তু কখনো ম্যানুয়ালি ডিজাইন করা সম্ভব না, কারণ সেখানে নাম্বার অফ ট্রানজিস্টর, নাম্বার অফ গেট অনেক বেশি। এখন আমরা ক্যাড সিস্টেমে বেসিক্যালি চারটা জিনিস নিয়ে কাজ করি। সেটা হলো ফার্স্ট হলো আমাদের ডিজাইন এন্ট্রি। আমরা যে সার্কিটটা ডিজাইন করতে যাই সেই সার্কিটটাকে আমাদের সামহাউ ক্যাড সিস্টেম এন্টার করাইতে হবে, বলতে হবে যে আমাদের সার্কিটটা এরকম হতে পারে। আমি একটু আগে যেটা বললাম ওই যে তোমার বিহেভিয়ারাল মডেলটা, দ্যাট মিনস আমি সার্কিটকে বলে দিব যে আমার সার্কিটটা এইভাবে বিহেভ করবে। একটা ইনপুট আসলো তার আউটপুট এরকম হবে, আবার একটা ইনপুট আসলো সে আউটপুট এরকম হবে, এই জিনিসটা। এর পরবর্তীতে যেটা সেটা হলো লজিক সিনথেসিস এন্ড অপটিমাইজেশন। এই টার্মগুলো আপাতত তোমরা জাস্ট খালি একটু দেখে নাও, আমরা মানে পরবর্তীতে এটা ডিটেলসে আসবো। এরপরে আছে সিমুলেশন এন্ড ফিজিক্যাল ডিজাইন। ফিজিক্যাল ডিজাইন মানে ফিজিক্যাল ডিজাইন কিন্তু অনেক কিছু হতে পারে। ফিজিক্যাল ডিজাইন একটা চিপ মানে ম্যানুফ্যাকচার করার লাস্ট একদম স্টেজ, একদম মানে আমার ফিজিক্যালি সার্কিটটা দেখতে কেমন হয়। আমরা কিন্তু ফার্স্টে অনেক কিছু অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দিয়ে শুরু করি, অ্যাবস্ট্রাক্ট, পুরো অ্যাবস্ট্রাক্ট। আমরা যে কোডগুলো লিখি, ভেরিলগ কোড বলো, ভিএসডিএল কোড বলো, এই জিনিসগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট, মানে পুরোপুরি ইমপ্লিমেন্টেবল না। এই ইমপ্লিমেন্টেশন করা কাজটাই হলো এই ক্যাড সিস্টেমের কাজ। ক্যাড সিস্টেম মানে এই পরপর দেখো যে চারটা যে মেইন স্টেপ আছে, এই 4 স্টেপের আস্তে আস্তে করে একটু একটু করে ইমপ্রুভমেন্ট করে 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 দেন আমার ফাইনালি ফিজিক্যাল ডিজাইনে যে সার্কিটটা আসলে কিভাবে
রিয়েল টাইমে ইমপ্লিমেন্টেশন হয় এই জিনিসটা আমরা শো করে। এই কাজটাই হলো ফিজিক্যাল ডিজাইন। এখন ভিএলএসআই তে ফিজিক্যাল ডিজাইন কিন্তু অন্য জিনিস, মানে ম্যানুফ্যাকচারিং কাজ করবে। আমাদের এখানে ফিজিক্যাল ডিজাইনটা মানে হলো এফপিজিএ তে আমরা সার্কিট কিভাবে ইমপ্লিমেন্ট করবো এই জিনিসটা। জিনিসগুলো কিন্তু সিমিলার, বুঝছো? একটা মানে তুমি যদি একটা আইডিয়া থাকে তুমি খুব সহজে আরেকটা শিফট হতে পারবা। মানে তোমাদের হয়তো এখনো অনেকে ভিএলএসআই মানে এখনো নেওনি, 16 ব্যাচ যারা আছো তারা হয়তো এখন তো ডিজিটাল ইলেকট্রনিক্স করতেছো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোর্স। আমি বলবো যে তোমাদের যদি মানে এই কোর্সটাকে যদি ভালো লাগে তাহলে তোমরা ভিএলএসআই তে ভালো করতে পারবা। কারণ ভিএলএসআই, ডিজিটাল ভিএলএসআই কিন্তু অনেক মানে কোরিলেশন আছে এটার সাথে। তুমি যদি এটা যদি মানে ভালো মতো না বুঝো, ডিজিটাল ইলেকট্রনিক্স যদি তোমার কাছে কঠিন লাগে তাহলে কিন্তু মানে প্রবলেম হয়ে যায় পরে, বুঝছো? এই জন্য তোমরা চেষ্টা করবা যে ডিজিটাল ইলেকট্রনিক্স খুব ভালোভাবে বুঝতে, এফপিজিএ কনসেপ্ট, তারপর সার্কিট ইমপ্লিমেন্টেশন এগুলো কেমন। তোমরা তো এখন কে ম্যাপ অপটিমাইজেশন শিখছো তাই না? কে ম্যাপ অপটিমাইজেশন ম্যাপ ছিল। হ্যাঁ, তোমাদের মানে ফার্স্ট যেহেতু 3টা উইক হয়েছে, আমি কে ম্যাপের হালকা পাতলা আইডিয়া হয়তো পাইছো। এখন মানে ম্যানুয়ালি এর পরে যখন আবার ক্লাস শুরু হবে ইনশাল্লাহ তোমরা আরো মানে পুরা জানতে পারবা। একটু মানে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো শিখে নাও। আমি মানে বলবো যেটা কে ম্যাপ হচ্ছে একদম অপটিমাইজেশন একদম প্রথম ধাপ। এর পরবর্তীতে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়। তোমরা কোর্সে যদি কিছু কোর্স করো ওখানে দেখবা যে মানে অপটিমাইজেশনের উপর কিন্তু কিছু কিছু কোর্স আছে, যেমন ধরো যে কে লিন অ্যালগোরিদম, এগুলো বেসিক্যালি সিএসসি দেরকে পড়ায়। আমি মানে ওইদিকে এত ডিপে যাব না, বুঝছো? কারণ আমরা তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমাদের কম্পিউটার সফটওয়্যারের ভিতরে অত কিছু না বুঝলেও হবে। আমি মানে বেসিক্যালি যে ফিল্ডটা দিয়ে কাজ করি সেটা হলো ফ্রন্ট এন্ড ডিজাইন। এই ফ্রন্ট এন্ড ডিজাইনে তোমার এই সফটওয়্যার নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করতে হয় না, জাস্ট খালি আমাদের মানে প্রথম যে বিহেভিয়ারাল ধাপটা, যে আমার সার্কিট কিভাবে ইমপ্লিমেন্ট করব, প্ল্যানিংটা কিরকম হবে, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করবো। এই জন্য তোমার মানে এই ফিল্ডটার আইডিয়া সবসময় অলওয়েজ থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। এখন কিন্তু অনেক কিছু ডিজাইন কিন্তু অটোমেশন হয়ে গেছে, মানে তোমার কিছুই করতে হয় না, জাস্ট খালি কম্পিউটারে কমান্ড দাও, কম্পিউটার ওইভাবে তোমার এক্সিকিউট করে করে দেন তোমার শেষে আউটপুট দিয়ে দেয়। আমি দেখো যে এখানে একটা ডায়াগ্রাম দেখাইছি, এই ডায়াগ্রামটা জাস্ট খালি তোমরা একটু চোখ বুলায় নাও, আমি ডিটেলসে পরে আসবো। ফার্স্টে দেখো আমার ডিজাইন কনসেপশন বলে একটা জিনিস আছে, এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা মানে অ্যাচিভ করা অনেক বেশি কঠিন, আর অনেক চিন্তা ভাবনা, অনেক সময় এটারও দরকার পড়ে, কারণ এক্সপিরিয়েন্স কিন্তু গ্যাদার করতে সময় লাগে। তুমি যদি এখন কেউ মনে করো আরটিএল ডিজাইন ফিল্ডে 20 বছর এক্সপিরিয়েন্স নিছে, আবার কেউ মনে করো মাত্র 1 বছর নিছে, দুজনের তো অবভিয়াসলি তোমার আইডিয়া সেম হবে না, তাই না? কারণ হচ্ছে যে 20 বছর এক্সপিরিয়েন্স ছিল সে অনেক দিন ধরে সে অনেক কিছু জানে, মানে তার কাছে পুরো জিনিসটাই একদম ইজি হয়ে গেছে, একদম ইজি বলতে পারবো। আর যে 1 বছর নিচে তার কাছে তো অনেক কিছু এখনো নতুন এবং তাকে অনেক মানে নলেজ গ্যাদার করতে হবে। আর এই যে ফিল্ডটা কিন্তু অনেক ভাস্ট, বুঝছো? এটা কিন্তু আস্তে আস্তে এক্সপান্ড হচ্ছে, এটা কখনোই শেষ হবে না। তোমার এই প্রথম স্টেজটা এই ডিজাইন কনসেপশন, তারপর এই ডিজাইন এন্ট্রি, এই দুইটা স্টেজের চাহিদা ডিমান্ড বিদেশে সবসময় কিন্তু থাকবে। আমেরিকার ভিএলএসআই ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ডেভেলপ, তোমরা তো জানো যে ওখানে ইন্ডাস্ট্রি কিন্তু জব কিন্তু অনেক বেশি প্রফেশনাল, এবং তোমার স্যালারি যেরকম বেশি সেরকম কষ্ট আছে। বাট তোমার কাজ যদি তোমার ভালো লাগে তাহলে কিন্তু একদম পারফেক্ট। আর ওখানে গেলে তোমার লিডারশিপ একটা গ্রো হতে পারে। আমি মানে ভিএলএসআই ইন্ডাস্ট্রিতে এই জন্য আমি এত বেশি মানে আমার যাওয়ার ইচ্ছা। অ্যাকচুয়ালি মেইন কারণ হলো যে সেখানে একটা লিডারশিপ গ্রো করে, প্লাস হচ্ছে তোমার ইন্ডাস্ট্রির ইন্টারনাল প্রসেস গুলো জানা যায়। এই জিনিসগুলো কিন্তু তুমি অন্য কোথাও পাবা না। তোমার ইন্ডাস্ট্রি এগুলো সব একদম আইপি, তো দ্যাট মিনস ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তোমার হচ্ছে কপিরাইট করা, তুমি সহজে কিন্তু জানতে যাবো না। আমরা খুব কষ্ট করে অনেক কিছু মানে ইনফরমেশন কালেক্ট করি, যতটুকু পাই এতটুকু দিয়ে চলা লাগে মানে একাডেমিয়াতে, কিন্তু ইন্ডাস্ট্রির সাথে অ্যাটাচ হলে কিন্তু অনেক কিছু জানা যায়, বুঝছো? আর ইন্ডাস্ট্রি ফিল্ডটা কিন্তু একটু অন্যরকম, মানে তোমার একাডেমিক সাইডের নলেজ যেরকম লাগবে সেরকম তোমার নিজের কোডিং স্কিল, তোমার নিজের কনসেপশন, মানে সবকিছু কনসেপ্ট কিরকম, ধরো যে একটা সার্কিট মানে আমি কত দ্রুত আমি সলভ করতে পারবো, আমি প্রবলেম কত তাড়াতাড়ি একটা সলভ করতে পারি, এই জিনিসগুলো কিন্তু অনেক কিছু
ম্যাটার করে, এই জন্য ওরা ওইভাবেই মানে লোক হায়ার করে, বুঝছো? মানে লোক হায়ার করার প্রসেসটা কিন্তু এরকমই, যে ওরা কিন্তু সবসময় খুবই কম্পিটিটিভ এই ফিল্ডটা। দেখো আমার এই প্রথম দুইটা স্টেজ কিন্তু সবসময় আমার আছে, এর পরবর্তীতে যে জিনিসগুলো এই সিনথেসিস, তারপর এই লাস্টের পরবর্তীতে যে স্টেজগুলো, এগুলো আমাদের এই ক্যাট টুল যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যারই সব কাজ করে দেয়। এটা মানে মানুষ এখন ডেভেলপ করতে করতে এমন স্টেজে নিয়ে আসছে যে এখন একটু ইমপ্রুভমেন্ট করাও অনেক ডিফিকাল্ট টাস্ক। কিন্তু এই ডিজাইন কনসেপশন আর ডিজাইন এন্ট্রি, এই দুইটা কাজ মানে পুরা মানে একজন মানুষের মাথা, ব্রেইন পুরো একদম এটার উপর অ্যাপ্লাই করতে হয়, যে তার ডিজাইন যত ভালো হবে সে পরবর্তী স্টেজগুলো কিন্তু খুব সহজেই কভার আপ করতে পারে। এখন দেখো আমরা পরবর্তীতে চলে যাই। ফার্স্টে দেখো ডিজাইন কনসেপশন, আমি একটু আগে যেটা বলছিলাম যে এটা একদম প্রথম স্টেজের ডিজাইন। আর এই কাজটা করার জন্য তোমাদের একটা ডিজাইন প্রবলেমকে খুব ভালোভাবে বুঝতে হবে। এখন আমার গ্রুপে দেখো যে আমি কিন্তু অনেকগুলো প্রবলেম দিচ্ছি, তাই না? এগুলো কিন্তু সব কিন্তু ফার্স্টে তোমরা বুঝতে পারবে না, মানে কিছু কিছু অনেক কঠিন লাগবে, আবার কিছু কিছু দেখবে যে খুবই সহজ। আমি তোমাদেরকে আজকে একটা প্রবলেম করা এই লেকচারটা শেষ করার পর এটা শুরু হবে, তোমাদের ফুল স্টেপ প্রসেসটা দেখাই দেবো, মানে একদম যতগুলো স্টেজ আমরা আসল জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা। জিনিস ইমপ্লিমেন্টেশন করা না যায় তাহলে কিন্তু অনেক বড় একটা প্রবলেম, তো মাথা খারাপ হয়ে যায়। এই ফার্স্ট স্টেজটা অনেক বেশি ক্রিটিক্যাল, এবং এটার জন্য আমাদের ফার্স্টে সার্কিটে ইনপুট কিরকম হবে আর আউটপুট কিরকম হবে, এই দুইটা জিনিস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ইনপুট আউটপুটের মধ্যকার যে রিলেশন, এই জিনিসটাই বেসিক্যালি আমরা এখানে অ্যানালাইসিস করি। আমরা এখানে আরেকটা কাজ করি, সেটা হলো আর্কিটেকচারাল অ্যানালাইসিস। এই আর্কিটেকচারাল অ্যানালাইসিস মানে তোমার বিশাল বড় একটা সার্কিট তুমি কিভাবে সাজাবা। এখন একই জিনিস, একই সিপিইউ বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ভাবে ইমপ্লিমেন্ট করতে পারে। ইন্টেল একটা কম্পিউটার প্রসেসরকে যেভাবে ইমপ্লিমেন্ট করবে, এএমডি কিন্তু সেরকম হবে না, খুবই ন্যাচারাল। তাদের ডিজাইনার আলাদা, তাদের মানুষদের এক্সপিরিয়েন্স আলাদা, সবকিছুই ভিন্ন। এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে, আর এই জিনিসটা একদিনে হয় না, অনেক অনেক প্র্যাকটিস, অনেক কিছু পড়া, অনেক কিছু কোড স্টাডি, সবগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই কনসেপশনটা আসে, বুঝছো? এখন তোমরা যেহেতু প্রথম স্টেজে একদম, আমি একেবারে মানে অনেক কিছু বলবো না, মানে বেশি কিছু এখন মানে ফোকাস করতে মানা করব। তোমাদের এখন মানে মেইন যে কাজটা হবে সেটা হলো যে কোনো একটা সার্কিট, একটা ডিজাইন প্রবলেম তোমরা যেন পড়ে বুঝতে পারো যে আমাদের ইনপুট কিরকম আর আউটপুট কেমন হতে পারে, তোমাদের মধ্যে যেন অটোমেটিক একটা আইডিয়া তৈরি হয়। আমি যে কোশ্চেন গুলো দিছি না, এই কোশ্চেন গুলো তোমরা যদি সবগুলা করো, তোমরা কিন্তু আমি বলতে পারবো যে মানে তোমাদেরকে আর কেউ আটকাইতে পারবে না, কারণ হচ্ছে কোশ্চেন গুলো কিন্তু অনেক কনসেপচুয়াল। তোমরা দেখবে যে কিছু কিছু প্রবলেম করতে অনেক আটকে যাচ্ছ, এই জন্য মানে থেমে থাকবে না, সবাই গ্রুপ করে দেন ডিসকাস করে তোমরা করতে পারো যে কোনো প্রবলেম, মানে যেভাবেই হোক সলিউশন মানে তুমি আপলোড করতে পারো আমার গ্রুপে, অথবা মেইলও করতে পারো, সমস্যা নাই, আমি মানে ম্যানুয়ালি চেক করে দিব। এখন দেখো যে পরের স্টেজে আমরা যাই। দেখো একটা সার্কিটের ক্যাড টুলে আমরা ডিজাইনটাকে যে এন্ট্রি করবো, আমরা দুই ভাবে করতে পারি, একটা হলো স্কিমেটিক ক্যাপচার আর একটা হলো কোড লিখে। তোমরা স্কিমেটিক ক্যাপচারের সাথে তো অনেক বেশি পরিচিত। এখানে বেসিক্যালি আমরা কম্পিউটারের গ্রাফিক্স টুলটা ইউজ করি। হ্যালো স্যার। শুনতে আচ্ছা স্যার, পাচ্ছ? হ্যাঁ, একজনের আর কি প্রশ্ন ছিল যে জিপিইউ হ্যাঁ এন্ড হ্যাঁ বলো। সিপিইউ এর মধ্যে এই ক্ষেত্রে ডিফারেন্সটা মেইনলি কি? তা আচ্ছা ও হ্যাঁ, একজন আর কি যে কমেন্ট সেকশনে প্রশ্ন করছে আর কি, তা কেউ যদি ওকে প্রশ্ন ওকে, করতে চায় সে আর কি মানে আনমিউট করে আর কি স্যারকে প্রশ্ন করলে বেটার হয়। হ্যাঁ জি জি জি, অবশ্যই অবশ্যই। ভালো ওটার কোশ্চেন, জন্য ভেরি গুড কোশ্চেন। এখন কথা হলো যে জিপিইউ মানে হচ্ছে তোমার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এই গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের কাজ হলো তোমার কম্পিউটারের গ্রাফিক্স নিয়ে কাজ করা। এটা কিন্তু অনেক কমপ্লেক্স সার্কিট, আমি বলবো যে এটা সিপিইউ থেকে অনেক বেশি কমপ্লেক্স, এবং এটার ডিজাইন টাস্ক কিন্তু অনেক বেশি। কিন্তু রিসেন্ট বেশ কিছু জিপিইউ নিয়ে কাজ করতেছে, তোমরা হয়তো জানো। আমার এক মামা আছে, উনিও তোমার অস্টিন স্যামসাং আইএনডি তে কাজ করে, উনার কাজ হলো এই জিপিইউ নিয়ে, বুঝছো? উনি বেসিক্যালি ট্রিপলির স্টুডেন্ট, কিন্তু এখন কম্পিউটার সাইডে শিফট হয়েছে। তোমার জিপিইউ সবসময় গ্রাফিক্স নিয়ে কাজ করে। এখন গ্রাফিক্স টুল, কম্পিউটারের গ্রাফিক্স আমি যত ডেভেলপ করব, ওই সার্কিটটা তত বেশি কঠিন হবে। কিন্তু সিপিইউ কম্পারেটিভলি
অনেক ইজি। সিপিইউ এর কিন্তু কিছু আর্কিটেকচার আছে, এই আর্কিটেকচার গুলো তুমি যদি ভালো মতো বুঝতে পারো, তুমি নিজেই তোমার মতো প্রসেসর ডিজাইন করতে পারবা, মানে তুমি নিজেই পারবা। তোমার কোনো ইন্ডাস্ট্রির কাছে যাওয়া দরকার নাই, তোমার যা টুল আছে এই টুলগুলো দিয়ে তুমি মোটামুটি একটা ভালো অপটিমাল একটা ডিজাইন দাঁড়া করাইতে পারবা। পরবর্তীতে তুমি যদি ইন্ডাস্ট্রিকে সেল করতে চাও সেটা বিশাল ব্যাপার। আমি এরকম একটা রিসেন্ট একটা সিপিইউ নিয়ে কাজ করতেছি তোমার, সেটা হলো 64 বিট সিপিইউ, সেটা অনেক ফাস্ট। ওটাকে বলে VLIW, ভেরি লং ইনস্ট্রাকশন ওয়ার্ড। এটার আর্কিটেকচারটা নর্মাল আমরা যে সিপিইউ নিয়ে কাজ করি সেগুলো থেকে একটু ডিফারেন্ট, কিন্তু এটার নিয়ে কিন্তু বেশ কিছু কাজ হচ্ছে এখন। এই দেখো যে সিপিইউ জিপিইউ যেটা বলো পুরোপুরি কিন্তু ডিজিটাল সার্কিট। জিপিইউ কিছু অ্যানালগ পার্ট আছে, এই অ্যানালগ পার্ট থাকার কারণে সেটা আরো বেশি কঠিন হয়ে যায়, কিন্তু সিপিইউ পুরো দস্তুর একটা ডিজিটাল সার্কিট। সেখানে মেমোরি আছে, মেমোরি ডিজাইনটা একটু কষ্ট, একটু কঠিন এবং সময় লাগে বেশি, কারণ মেমোরি নিয়ে কিন্তু অনেক কাজ হচ্ছে। তোমরা তো এখন জানো যে এখন মেমোরি আমাদের মোবাইলের মধ্যে 4 জিবি 16 জিবি অনেক কিছু, এইভাবে যত দিন যাবে আস্তে আস্তে মেমোরি কিন্তু বাড়বে। এটা মানুষ কিন্তু মেমোরি নিয়ে অনেক আগে থেকে কাজ করতেছে, অনেক দিন আগে থেকে। সেই কম্পিউটার যখন স্টার্ট হয়েছে কাজ করা, কম্পিউটার ফরমেশন করাটা, মানে ডিজিটাল কম্পিউটার আমাদের হাতে যখন আসছে, সেই অনেক বহু আগে, কি বলবো যে 40-50 বছর আগে, কিন্তু 50 বছরের মাঝে ডেভেলপমেন্ট কিন্তু অনেক বেশি এবং আস্তে আস্তে সেটা স্যাচুরেশন পর্যায়ে চলে যাচ্ছে। এখন মানে মানুষ চিন্তা করতেছে যে অন্য কোনো টেকনোলজিতে চলে যাইতে, যাতে করে আমাদের ডিলে টিলে কমে আসে, আমরা পারফরমেন্স বাড়াইতে পারি, বুঝছো? মানে সিপিইউ জিপিইউ নিয়ে অ্যাকচুয়ালি মানে একটা পুরা লেকচারই দেওয়া যায়, মানে এটা আমি মানে খুব বেশি ডিপে যাব না। এখন দেখো যে আমরা স্কিমেটিক ক্যাপচার এই জিনিসটা নিয়ে যে আমরা কাজ করতেছি, এই জিনিসটা তোমরা সবাই পরিচিত। তোমার স্কিমেটিক তো সেই 101 থেকেই আঁকো, তাই না? এটা বেসিক্যালি কি, আমরা যে টুলগুলো ইউজ করছি এতদিন ধরে, পি স্পাইস, এলটি স্পাইস, তারপর প্রোটিয়াস, এগুলাও কিন্তু একটা টুল, ক্যাট টুল। সেখানে আমরা কি করি, একটা স্কিমেটিক ড্র করি। সেই ড্র ডায়াগ্রাম, বেসিক্যালি একটা আমরা ডায়াগ্রাম এঁকে দেই, ক্যাট টুল সেই জিনিসটাকে নিয়ে তার নিজের মধ্যে মন মতো একটা গ্রাফ থিওরি, একটা গ্রাফ রিপ্রেজেন্টেশনে একটা কনভার্ট করে নেয়। গ্রাফ রিপ্রেজেন্টেশন, তোমরা গ্রাফ থিওরি এটা কথা কি শুনছো? গ্রাফ থিওরি এটা কিন্তু সিএসসি তে অনেক বেশি পপুলার একটি টপিকস, মানে গ্রাফ থিওরি নিয়ে অনেক বেশি রিসার্চ হয় বিভিন্ন জায়গায়, আমাদের ভিএসআই তে অনেক অ্যাপ্লিকেশন। এখন দেখো যে আমরা বেসিক্যালি প্রত্যেকটা জিনিস একটা গ্রাফিক্যাল সিম্বল হিসেবে রিপ্রেজেন্ট করি, আর সার্কিটের যে কানেকশন আছে সেগুলোকে লাইন হিসেবে দেখাই। এই জিনিসটা আমাদের কম্পিউটারের গ্রাফিক্স ক্যাপাবিলিটি ইউজ করে, আর ওই কম্পিউটার মাউস দিয়ে আমরা যে কোনো স্কিমেটিক খুব সহজে ড্র করতে পারি। এখন দেখো যে স্কিমেটিক ক্যাপচারে আমরা মাঝে মাঝে অনেক লাইব্রেরি ইউজ করি। এই লাইব্রেরি গুলো আসলে কি? এখন দেখো যে আমাদের কাছে একদম স্ক্র্যাচ থেকে কোনো কিছু বিল্ড করার দরকার নাই, আমাদের অনেক কিছু আগে থেকেই প্রোভাইড করা থাকে। সেই জিনিসগুলো, সেই সেলগুলোর কালেকশন হলো লাইব্রেরি। যেমন মনে করো যে আমরা একটা অ্যান্ড গেট ইউজ করব, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, এক্সঅর গেট, নট গেট, এরকম কিন্তু অসংখ্য জিনিস আছে। এগুলো কিন্তু প্রথমে যারা ডিজাইন ইঞ্জিনিয়ার তারা কিন্তু একদম স্ক্র্যাচ থেকে বিল্ড করে এই লাইব্রেরিটা ডেভেলপ করে। এই লাইব্রেরি ডেভেলপ করা কিন্তু অনেক কঠিন। এখন তোমার একটা লাইব্রেরিতে 20,000 50,000 সেলও থাকতে পারে। একদম মানে কি বলবো যে একদম বেসিক এবং ফান্ডামেন্টাল যেসব সেল আছে সেগুলোই কিন্তু শুধুমাত্র আমরা লাইব্রেরিতে ইউজ করি, অন্য জিনিসগুলো আমরা ইউজ করি না। যেমন ধরো যে অ্যান্ড অর ইনভার্ট টু টু, AOI টু টু, তোমরা যদি ইন্টারনেটে সার্চ দাও অ্যান্ড অর ইনভার্ট, এই সার্কিটটা কিন্তু একটু কমপ্লেক্স, বুঝছো? এটা তোমরা পরবর্তীতে দেখতে পারো, সমস্যা নাই। এই জিনিসটা যেরকম আমার কাছে মনে হয় যে এটা তোমার স্ট্যান্ডার্ড সেল লাইব্রেরিতে এখন ইনক্লুড করছে, এটা কিন্তু ডিজাইন সুবিধা করার জন্য। কারণ আমাদের সার্কিট যখন আমরা বানাই তখন দেখা যায় যে এমন কিছু কিছু কমপ্লেক্স সার্কিট দরকার হচ্ছে যে সেগুলো আমাদের অহরহ বারবার ইউজ করা লাগতেছে, এই জন্য করি লাইব্রেরি ফার্স্টে তোমার 100-150 গেট দিয়ে শুরু হয়, এরপর তোমার আস্তে আস্তে বাড়তে বাড়তে একদম 10,000 20,000 হতে পারে। এখন এই জিনিসগুলো লাইব্রেরিটা তোমার যতগুলো গেট আছে সেই গেটগুলোকে আমরা এক একটা স্কিমেটিকের মধ্যে রাখে, মানে তার মধ্যকার যে ট্রানজিস্টর যত কিছু ওয়্যারিং কানেকশন যা আছে সবগুলো আমার, সবকিছু নেই হলো আমার লাইব্রেরি। এখন দেখো যে আমরা এই লাইব্রেরি থাকার সুবিধাটা কি, খুব সহজেই আমরা লাইব্রেরি থেকে সেল ইউজ করে আমরা লজিক নেটওয়ার্ক যে কোনো বানাইতে পারি। তোমরা তো স্কিমেটিক ক্যাপচার ইউজ করছো তাই না ল্যাবে, ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাবে করার কথা তোমাদের, যে এই ফার্স্ট স্কিমেটিক দিয়ে শুরু করে
কিন্তু স্কিমেটিক ক্যাপচার আমি আগে যেটা বললাম যে খুব বেশি এফিশিয়েন্ট না, কারণ তুমি বড় বড় সার্কিট গুলো এটা দিয়ে কোনো ডিজাইন করতে পারবে না। আমি এটাই লাস্টে বলছি। এটা আরেকটা মানে সবচেয়ে বেশি পপুলার ইউজ হলো, কারণ এটা ইউজ করা খুবই সহজ। তুমি জাস্ট খালি গেট গুলো নিয়ে বসাই দাও, কানেক্ট করো, দেন তোমার আস্তে আস্তে মানে সবকিছু হয়ে যায় জাস্ট। এবং লাইব্রেরি থাকার আরেকটা বড় সুবিধা হলো যে আমরা হায়ারার্কিক্যাল ডিজাইন নিয়ে কাজ করতে পারি। দ্যাট মিনস তোমার বড় কোনো একটা ব্লক থেকে ছোট করে 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 আমরা একদম স্মলেস্ট স্টেজে যাইতে পারি। এই জিনিসটা করার জন্যই আমাদের লাইব্রেরি এত বেশি ইম্পর্টেন্ট। লাইব্রেরি কিন্তু আমরা অহরহ সবসময় ইউজ করি। তুমি দেখো যে ওই যে অ্যান্ড গেট গুলো তোমরা কিন্তু একটা লাইব্রেরি থেকে নিয়ে আসো যখন কোয়ার্টার্সে করতে গেছিলা। এগুলো কিন্তু সবগুলোই কোনো না কোনো লাইব্রেরির মধ্যে এনলিস্টেড। এগুলো ছাড়া আমরা ইউজ করতে পারবো না। আর তোমার ইন্ডাস্ট্রি বেসিসে কিন্তু লাইব্রেরি ভ্যারি করে, এবং এই লাইব্রেরি ডেভেলপমেন্ট পুরো একটা ইন্ডাস্ট্রির জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এটা কিন্তু সহজে কেউ কাউকে দিতে চায় না, ফ্রি দিতে চায় না, একদম তোমাকে অনেক হাই পেমেন্ট করে কিনতে হবে তুমি যদি কারো ভালো কোনো লাইব্রেরি ডেভেলপ করতে চাও। এটা কিন্তু তাদের নিজেদের ইমপ্লিমেন্টেশন টেকনোলজি। যেমন মনে করো যে কেউ মনে করো ট্রানজিস্টর টেকনোলজি 14 ন্যানোমিটার ইউজ করতেছে, আবার কেউ মনে করো 180 ন্যানোমিটার ইউজ করতেছে। যে 180 ন্যানোমিটার ট্রানজিস্টর ইউজ করতেছে তার কিন্তু এরিয়া অনেক বেশি খাবে, তার পাওয়ার কনজাম্পশন অনেক বেশি হবে, তার মানে যে সার্কিট তারা ডিজাইন করবে, ধরো যে সে একটা সিপিইউ বানালো, সে সিপিইউটা কিন্তু কম্পারেটিভলি স্লো হবে। কিন্তু যে 45 ন্যানোমিটার বা 22 ন্যানোমিটারে যাবে সে কিন্তু দেখবা যে এই ট্রানজিস্টরের সাইজ স্মল, দ্যাট মিনস দে আর ফাস্টার। ট্রানজিস্টর যত ছোট হবে আমাদের জন্য তত বেশি সুবিধা। আমরা একটা সার্টেন একটা অ্যামাউন্টের স্টেজে বেশি পরিমাণ ট্রানজিস্টর ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং বড় বড় কঠিন মাল্টি ফাংশন ফ্যাসিলিটি আমরা দিতে পারবো। যেমন দেখো যে এই যে জিপিইউর কথা যে তোমরা বলছিলা, এই জিপিইউ এর মধ্যে দেখো যে আমাদের টেকনোলজি কত ডেভেলপ হয়েছে এখন, যে আমরা এত বড় একটা সার্কিট সিম্পল একটা ডাইয়ের মধ্যে ধরো যে কত 10 মাইক্রোমিটার স্কোয়ার, এই 10 মাইক্রোমিটার স্কোয়ারের মধ্যে আমরা বিশাল বড় কমপ্লেক্স ধরো যে 20 মিলিয়ন 30 মিলিয়ন ট্রানজিস্টরের মধ্যে আছে, এটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, যেটা আমাদের 40 বছর আগে চিন্তার বাইরে ছিল, একদম বাইরে। এরপরও যে আমরা আরেকভাবে যে করতে পারি সেটা হলো এইচডিএল। এই এইচডিএলটা হলো হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। এইচডিএল আমরা দুইটার নাম শুনছি তাই না, একটা ভেরিলগ আর একটা ভিএইচডিএল। এই দুইটার বাইরেও কিন্তু আরো এইচডিএল হতে পারে। এই জিনিসগুলো প্রত্যেকটা এক একটার মানে আইপি। ধরো যে কোনো একটা ইন্ডাস্ট্রি নতুন কোনো একটা এইচডিএল দিল, সে কিন্তু দিতে পারে। তুমি এখন দেখো যে কোর্সেরাতে আমাদের একটা কোর্স আছে, সেটা হলো ন্যান্টু টেট্রিস পার্ট 1। তোমরা কি করছো এটা? ন্যান্টু টেট্রিস পার্ট 1 পার্ট 2 এইসব কোর্স, এই কোর্সগুলো কিন্তু দেখতে পারো। ওখানে দেখবা যে তারা তাদের নিজের মন মতো একটা এইচডিএল দিছে, মানে সে যে ডেভেলপার সে নিজে থেকে ওই এইচডিএলটা ডেভেলপ করছে, করে তোমার কিছু কিছু টাস্ক দিছে। এই কোর্স দুইটা তোমরা দেখতে পারো, ন্যান্টু টেট্রিস। এটা হচ্ছে খুব সম্ভবত জেরুজালেমের একটা ইউনিভার্সিটির, ইসরায়েলের। ইসরায়েলি ইউনিভার্সিটি গুলো অনেক ভালো অবশ্যই, ওদের টেকনোলজি সবকিছু দিক দিয়ে ডেভেলপ। এখন দেখো এইচডিএল দিয়ে আমরা কি করি, বেসিক্যালি একটা হার্ডওয়্যারকে আমরা ডেসক্রাইব করি যে একটা হার্ডওয়্যার কিভাবে ফাংশন কাজ করবে। এই জিনিসটা হলো আমাদের এইচডিএল এর কাজ। এবং আমি সবসময় এই কথাটার উপর ফোকাস করি, অলওয়েজ ফোর্স দেই এটার উপর। সেটা হলো যে আমার এইচডিএল কিন্তু নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে অনেক অনেক আলাদা, অনেক অনেক আলাদা। আমি বলবো যে পুরো পার্সপেক্টিভটাই আলাদা। কারণ আমরা নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করি, সিমুলেশন, তাই না? ফার্স্টে ধরো a = 2 দিলাম, পরে b = 3 দিলাম, তারপর c = a + b দিলাম, 2 + 3 হয়ে 5 হইলো, তাই না? এরকম তো সিমুলেশন। কিন্তু আমাদের এইচডিএল নিয়ে যখন আমরা কাজ করি তখন আমাদের মাথায় সবসময় আইডিয়া থাকতে হবে যে একটা সার্কিট কিভাবে কাজ করবে, সার্কিটটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা সম্ভব কিনা, এই জিনিসগুলো কিন্তু সবসময় মাথায় থাকতে হবে, না হলে কিন্তু তোমার ডিজাইন কাজ করবে না। বুঝছো? এটা কিন্তু সবসময় তোমার মনে রাখবা যে আমার ডিজাইনটা যেন আমি রিয়েল ইমপ্লিমেন্ট করতে পারি, এটা কিন্তু প্রথম 1 নম্বর রিকোয়ারমেন্ট। আর 2 নম্বর রিকোয়ারমেন্ট হলো তোমার ডিজাইনকে এফিশিয়েন্ট করতে হবে। এইচডিএল আমরা মেইন টার্গেট হলো এই দুইটা। এখন দেখো যে এখনকার যুগে অনেক এইচডিএল এরকম অ্যাভেলেবল, কিন্তু আইট্রিপল স্ট্যান্ডার্ড হলো আমাদের এই দুইটাই, ভেরিলগ ভিএইচডিএল। ভেরিলগ এইচডিএল আমেরিকায় অনেক চলে, প্লাস হচ্ছে আরো নর্থ আমেরিকান কান্ট্রি গুলো সবগুলোই মোটামুটি তোমার ভেরিলগ দিয়ে চলে। এই কারণে ভেরিলগ কিন্তু অনেক বেশি পপুলার। আর ভেরিলগ অনেক ইউজার ফ্রেন্ডলি এবং কনস্ট্রাক্ট গুলো খুব সহজ, বুঝছো?
কিন্তু ভিএইচডিএল কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে ইউজ করে। তুমি যদি ইউরোপিয়ান কান্ট্রিতে যাও, ধরো যে ইংল্যান্ড, জার্মানি, সেগুলো জায়গায় কিন্তু আবার ভেরিলগ মানে নট অ্যালাউড। ওরা মেনশন করে দেয় যে ভিএইচডিএল মানে পারতে হবে ওদের। আমি বেশ কিছু রিকোয়ারমেন্ট মানে আমি জব রিকোয়ারমেন্ট দেখছি এর আগে, আমি দেখছি যে ইউরোপিয়ান কান্ট্রি, তোমরা যদি কেউ যদি ওইদিকে যাইতে চাও তাহলে আমার মানে অ্যাডভাইস হবে যে তোমরা ভিএইচডিএলটা শিখিও ভেরিলগের পাশাপাশি। দুইটা জিনিসের মধ্যে আসলে খুব একটা বেশি ডিফারেন্স না, খালি কনস্ট্রাক্ট গুলো একটু ডিফারেন্ট, এইটাই আর কি, বুঝছো? কিন্তু ভেরিলগ এইচডিএল কিন্তু অনেক বেশি ইজি। তোমরা হয়তো কিছু কিছু জানো, মানে ওই মালভিনো ব্রান্ড কিন্তু ভেরিলগের জন্য অনেক ভালো। ওটার এর পাশাপাশি ভিএইচডিএল এর ওটা বই আছে, তোমরা ওটাও পড়তে পারো যারা যদি ভিএইচডিএল নিয়ে কারো আগ্রহ থাকে। আমি মানে এত কিছু করা দরকার, জাস্ট খালি একটা ল্যাঙ্গুয়েজ দেখো যে ভেরিলগ, এই ভেরিলগ দিয়ে আমরা কাজ করব সবকিছু। এরপর দেখো যে এইচডিএল এখন এত বেশি পপুলার কেন। এইচডিএল অলমোস্ট যতগুলো হার্ডওয়্যার প্রোভাইডার আছে সবই কিন্তু সাপোর্ট করে, যে কোনো টেকনোলজি প্রোভাইডার, এই অল্টেরার এফপিজিএ, জাইলিংসের এফপিজিএ, সবগুলোতে কিন্তু এইচডিএল সবকিছুতেই পোর্টেবিলিটি আছে। এবং যে কোনো জায়গায় যত ম্যানুফ্যাকচারার আছে সবাই কিন্তু একটা কমন একটা এইচডিএল কে সাপোর্ট করে, সেটা হলো এই ভেরিলগ অথবা ভিএইচডিএল। এবং এই কারণে তোমার ডিজাইন কিন্তু অনেক বেশি পোর্টেবল, কারণ তোমার ধরো যে আজকে তুমি অল্টেরা এটাও তোমার কোড কিন্তু ডিফারেন্ট হবে না, একই জিনিস হবে, ওই কোড কিন্তু একই পোর্টেবল। দ্যাট মিনস তোমার কোনো ডিভাইস আর্কিটেকচার কোনো এফপিজি এর উপর ডিপেন্ড করতেছে না। এই কারণে মানে এই কিন্তু তুমি যদি স্কিমেটিক ডিজাইন করতে যাও তাহলে কিন্তু তোমার অনেক বড় একটা প্রবলেম হবে। তোমার চিন্তা হবে যে আমি জাইলিংসে গেলাম, তাহলে জাইলিংসে আমার সেম নেমে ওই সেলগুলো আছে কিনা। যেমন ধরো যে আমি এখানে N2 ইউজ করলাম, সাপোজ ধরো যে অল্টেরা N2 ইউজ করতেছে, কিন্তু জাইলিংস জাইলিংস সেই একই জিনিসটা &2 নামে ইউজ করতেছে, জাস্ট এতটুকু ডিফারেন্ট, বুঝছো? জাস্ট খালি এতটুকু ডিফারেন্ট, কিন্তু তাদের মধ্যে নিজের ইন্টারনাল আর্কিটেকচার, ট্রানজিস্টর অ্যারেঞ্জমেন্ট সবকিছু কিন্তু, বুঝছো? স্কিমেটিক ইউজ করাটা কিন্তু সবসময় প্রবলেম, কারণ আমাদের সবসময় মাথার মধ্যে রাখতে হয় যে আমি কোন লাইব্রেরি ইউজ করব, আমি যদি চেঞ্জ করি তাহলে লাইব্রেরিটা আমার ডিফারেন্ট হয়ে যাবে কিনা, এটা কিন্তু সবসময় মাথায় থাকে। কিন্তু তুমি যদি কোড লেখো, কোড লিখলে কিন্তু সেটা অ্যাবসলিউট, তুমি যেখানেই যাও তোমার ওই জিনিসটা অটোমেটিক ট্রান্সলেটেড হয়ে ওদের নিজস্ব লাইব্রেরিতে কনভার্ট হয়ে যাবে। আমরা এটাতে আস্তে আস্তে আসবো, পরে আমি দেখাচ্ছি, এটা মানে পরে বলবো একটু পরে। এখন দেখো যে আমি এই যে যা বললাম, এফপিজে অনুসারে কোনো এইচডিএল স্পেসিফিকেশন ভ্যারি করবে না, আর তোমাদেরকে শুধুমাত্র সার্কিট ফাংশনালিটির উপর ডিপেন্ড করতে হবে, শুধুমাত্র সার্কিট ফাংশনালিটি এটার উপর ফোকাস করতে হবে, আর কোনো কিছুর উপর ফোকাস দেওয়ার দরকার নেই। এবং ইমপ্লিমেন্টেশন টেকনোলজি, তোমার সার্কিটটা এফপিজিএ তে কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা নিয়েও কোনো চিন্তা করার দরকার নেই, অটোমেটিক ট্রান্সলেটেড হয়ে যায় সবকিছু। আমাদের ক্যাট টুল যত কিছু আছে, জাইলিংস, আইএসি, তারপর আমাদের আজকে যেটা ইউজ করবে কোয়ার্টাস 2, এটা সবগুলোর কাজ হলো এই কনভার্সনটা করা। এবং এই কারণেই কিন্তু আমরা নতুন নতুন প্রোডাক্ট ইউজ করা খুবই বেশি ফাস্ট, আমরা খুব সহজে যে কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে পারি। ধরো যে আমি চাইলাম যে আজকে একটা এই ধরনের একটা আর্কিটেকচার সিপিইউ বানাবো, কালকে একটু ডিফারেন্ট করে আমরা আরো হাই পারফরমেন্সে আর একটা সিপিইউ আমরা ডিজাইন করতে পারি, খুবই স্বাভাবিক। এবং আমি আশা করি যে তোমরা পরবর্তীতে এই ফিল্ডটাতে আসবা এবং মানে অনেক অনেক বেশি কাজ করবা, কারণ এটা কিন্তু গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি। বাংলাদেশে যদিও ভিএলএসি ইন্ডাস্ট্রি খুব বেশি মানে পপুলার না, কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। এখন দেখো যে আমরা এইচডিএল যে লিখবো এটা কোথায় লিখবো, এটা বেসিক্যালি আমাদের প্লেইন টেক্সটে লিখতে হয়, সোর্স কোড। আমরা যেটা সোর্স কোড, এটা তো তোমরা অনেক পরিচিত, আমি এটা নিয়ে কিছু বললাম না, এটা তোমরা অনেক কিছু জানো। যে কোনো কোড আমরা ম্যানুয়ালি যেটা লিখি সেটাই হলো সোর্স কোড, একদম স্ক্র্যাচ থেকে লিখে ভেরিফাই করি। এবং এই এইচডিএল গুলোতে তুমি ডকুমেন্টেশন অ্যাড করতে পারো খুব সহজে, দ্যাট মিনস কমেন্ট, ভেলোগো কিন্তু কমেন্ট অ্যাড করা যায়, তোমরা তো হয়তো জানো যে দুইটা ব্যাকস্ল্যাশ চিহ্ন দিতে হয়, তাহলে কিন্তু সেটা কমেন্ট হয়ে যায়। আমি কিন্তু হাইলি রিকমেন্ড করি এই কোড ডকুমেন্টেশনটা ইউজ করা, কারণ কোড ডকুমেন্টেশন ইউজ তুমি যদি না করো তাহলে তোমার ম্যানেজার সেই কোড নাও বুঝতে পারে, কারণ এখন বড় বড় প্রজেক্ট গুলা তোমার অনেক সাব ডিভাইড করে দেয়, বিভিন্ন
দলের মধ্যে তাদের পারফরমেন্সের উপর বেসিস করে সবগুলা প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট গুলো ভাগ করে দেয় যে তোমরা এতটুকু কাজ করো, এতটুকু কাজ করো, এরকম। যেমন ধরো যে সিপিইউ বানাতে তোমার মেইন হলো দুটা কম্পোনেন্ট লাগে, একটা হলো ডেটা বাথ ইউনিট আর একটা হলো কন্ট্রোল ইউনিট। এখন ডেটা বাথ ইউনিট, এটা যাদের কাজ হয়, যে দলটা এটা নিয়ে কাজ করে তাদের কাজ হলো সবসময় এএলইউ রেজিস্টার এইসব জিনিস নিয়ে কাজ করা। এএলইউ রেজিস্টার মেমোরি, এই তিনটা জিনিস থাকে। আর যারা কন্ট্রোল ইউনিট নিয়ে কাজ করে সেই কন্ট্রোল ইউনিটটা কিন্তু অনেক কমপ্লেক্স। সেই কন্ট্রোল ইউনিটে বেসিক্যালি আমার সিপিইউ এর প্রত্যেকটা অপারেশন কন্ট্রোল করে, বুঝছো? এই জন্য মানে কন্ট্রোল ইউনিটটা অনেক অনেক বেশি কঠিন। আর সিপিইউ আর্কিটেকচার অনুসারে কন্ট্রোল ইউনিট ভ্যারি করে। আমি একটা বই লিখতেছি, সেই বইটা কিন্তু তোমার বেসিক্যালি সিপিইউ নিয়ে। আমাদের বিভিন্ন আর্কিটেকচারের কারণে যে বিভিন্ন ধরনের কন্ট্রোল ইউনিট হয়, এই জিনিসটা আমি ওখানে দেখাবো। আর হচ্ছে আমি বেসিক্যালি ওখানে তিনটা আর্কিটেকচার নিয়ে ডিসক্রাইব করবো আর কি। ওটা যাই হোক, ওটা ইনশাল্লাহ 2 ইয়ার্স এর মধ্যে পাবলিশ হবে ইনশাল্লাহ, আই হোপ। মানে অনেক কাজ করতেছে ওটা নিয়ে। বেসিক্যালি তোমার এই সিপিইউ ডিজাইনটা কিন্তু আমি বেসিক্যালি চাচ্ছি যে আমাদের নেক্সট যারা আসবে তারা একটু ভালোভাবে শিখুক, কারণ আমি দেখছি যে এইটার ইন্ট্রোডাক্টরি লেভেলের বই কিন্তু অনেক কম, অনেক কম, মানে রিসোর্স কম। যেগুলো আছে এগুলো একটু বেশি অ্যাডভান্স আর কঠিন, অনেকে বুঝতে পারে না। অনেকে দেখা যায় যে শুরু করে বেশি কঠিন দেখে ছেড়ে দেয়, এটা কিন্তু করা উচিত না। আমি এই জন্য মানে আমার যেটা টার্গেট সেটা হলো যে একদম সোজা করে, একদম সোজা ভাষায় যেন কি বলবো, যে ক্লাস 8-এর ছেলেও যেন বুঝতে পারে, যে কম্পিউটার সম্পর্কে সে যেন একটা আইডিয়া পেয়ে যায়। যদিও সফটওয়্যার গুলো থাকে সে সাথে সাথে ওই ধরনের একটা কম্পিউটার বানিয়ে ফেলতে পারবে। এইভাবে আমি লিখতেছি, বুঝছো? বেসিক্যালি এফপিজি নিয়েই কাজ। আমি ওখানে এফপিজিরও ইমপ্লিমেন্টেশন দেখাবো, প্লাস সার্কিটেও, দুটাই। এখন দেখো যে আমরা এই এইচডিএলটাতে কিন্তু যে কোনো লজিক এক্সপ্রেশন লিখতে পারি আর সিগন্যাল ডিনোট করতে পারি। সিগন্যাল গুলো আমরা ভেরিয়েবল হিসেবে দেখাই। যেমন ধরো যে ওয়ার, তারপর ইনপুট, আউটপুট, এ বি, এগুলো তো এক একটা ভেরিয়েবলের নাম, তাই না? এরকম ভাবে আমরা যে কোনো ভেরিয়েবল আকারে আমরা সিগন্যাল দেখাতে পারি আর লজিক ফাংশন ইউজ করতে পারি খুব সহজে। দ্যাট মিনস তোমার হচ্ছে এ অর বি, এ অ্যান্ড বি, তোমরা নর্মালি সিতে যেরকম কোডিং কনভেনশন গুলো ইউজ করছিলা ঠিক সেরকমই। ওই অ্যাম্পারসেন্ট চিহ্ন, তারপর মডিউলাস চিহ্ন আছে, তবে মডিউলাস চিহ্নটা কিন্তু এখানে কাজ করে না। মডিউলাস তো বেসিক্যালি ভাগশেষ বোঝায়, তাই না? কিন্তু এফপিজে কিন্তু ভাগফল, ভাগশেষ এগুলা নিয়ে কাজ করতে পারে না। এফপিজে হাইয়েস্ট এই পর্যন্ত যেটা ম্যানুফ্যাকচার করছে সেটা হলো মাল্টিপ্লিকেশন। শুধুমাত্র অ্যাড, সাবট্রাকশন আর মাল্টিপ্লিকেশন এতটুকু পারে, কিন্তু ডিভাইডার হার্ডওয়্যার অনেক কঠিন, তো এই জন্য মানে এই পর্যন্ত কোনো ম্যানুফ্যাকচারার এখনো ডিভাইডার ইনক্লুড করেনি। তুমি কিন্তু কোনো ডিভাইডার সার্কিট এফপিজে তে মানে ইমপ্লিমেন্ট করতে মানে সরাসরি ম্যানুয়ালি করতে পারবো না, জাস্ট খালি কমান্ড বলে দিতে পারবো না। কিন্তু আমি যদি ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু বি লিখি, আমার এফপিজে কিন্তু সে ওইটাকে সিনথেসিস করে তার নিজের মন মতো, তার নিজের মধ্যে যে মাল্টিপ্লায়ার আর্কিটেকচারটা আছে সে ওভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে, বুঝছো? কিন্তু ডিভাইডার কিন্তু পারবো না। ডিভাইডারের জন্য তোমাকে নিজে থেকে কোড লিখতে হবে, মানে ভেরিলগ কোড লিখে তোমাকে বলে দিতে হবে। আমি এটাও করছি, আমি একটা ডিভাইডারও ডিজাইন করছি, সিম্বল 4 বিট ডিভাইডার কাজ করছি এটা নিয়ে। একটু কঠিন ছিল, ভালো কঠিন। এখন হচ্ছে যে তোমার যে কোনো বড় বড় সার্কিট, সেটা ছোট হোক আর যত বড়ই হোক, তুমি খুব সহজে ইফিসিয়েন্টলি ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। আর এই জিনিসটাকে এইচডিএল ডিজাইনে আমরা যে কোড যেটা আছে সেই কোডগুলোকে কিন্তু আমরা স্কিমেটিক ক্যাপচার টুলের সাথেও ইন্টিগ্রেট করতে পারি। এই কাজটা একটু বেশি কঠিন এবং একটু অ্যাডভান্স। এটা এখন আপাতত মাথা মানে ঘামানোর কোনো দরকার নাই। তোমার জাস্ট খালি কোডিংটা শিখো, যে ভেরিলগ কিভাবে কিভাবে লিখতে হয়। আর ভেরিলগ ভালো মতো লিখার জন্য আমি আমার গ্রুপে আর একটু কিছু মানে নীতিমালা দিব, মানে কিছু রুলস এন্ড রেস্ট্রিকশন আছে। এই নীতিমালাগুলো তুমি যদি দেখো তাহলে তুমি খুব ভালো মতো মানে ভালো ইফিসিয়েন্ট একটা কোডার হতে পারবে। আমি এগুলো আস্তে আস্তে ডেভেলপ করতেছি, তোমাদের মানে এর পরবর্তীতে নীতিমালাটা দেয়া হবে। আমি বলে দিব যে তোমরা মানে স্ট্রংলি ওই জিনিসটা মানে সবসময় মাথায় রাখবা। আর আরেকটা যে জিনিস আছে সেটা হলো মানে কোন একটা সার্কিট তুমি সিনথেসিস করতে পারো কিনা, এটা নিয়েও আমরা আসবো আর কি, যে এটা কখন হয় না। দেখো এখন আমাদের আমরা কি করলাম এতক্ষণ, যে জাস্ট খালি এন্টার করছি সার্কিটে, খালি আমার সার্কিটটা কেমন হবে এটা আমি কম্পিউটারকে বলে দিছি। কিন্তু জিনিসটা কিন্তু এখনো অ্যাবস্ট্রাক্ট, আমার এখনো কিন্তু আলটিমেটলি ফাইনালি কোনো কিছু হয়নি, রিয়েল টাইমে কোনো কিছু আসেনি। নেক্সট যে স্টেপটা আছে সেটা হলো লজিক সিনথেসিস। লজিক সিনথেসিস স্টেজে তোমার বেসিক্যালি যে কোনো একটা লজিক সার্কিট, তুমি যে একটু আগে বিহেভিয়ারাল ডেসক্রিপশন দিলা, কোডে বলে দিলা যে আমার কাজ এরকম, এই সার্কিটটা এইভাবে কাজ করবে,
সেই ইনিশিয়াল স্পেসিফিকেশন থেকে তোমার রিয়েল টাইম লজিক কেমন হতে পারে এই কাজটা করে আমার লজিক সিনথেসিস টুল। এখন বিভিন্ন ক্যাট টুলের বিভিন্ন লজিক সিনথেসিস টুল আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। এই লজিক সিনথেসিসটা তোমার সব সময় একটা সোল, একটা পারপাজের উপর বেসিস করে একটা কনসেপ্ট তার মধ্যে সবসময় থাকে। এই কনসেপ্টটা তোমাদের ধরতে হবে আর কি। কারণ হচ্ছে যে আমার মানে বেসিক্যালি থিওরি লেকচারটা দেওয়ার মূল কারণ হলো যে তোমরা যেন এটার সাথে সফটওয়্যারকে ইন্টিগ্রেট করতে পারো, কারণ আলটিমেটলি শুধুমাত্র সফটওয়্যার চালাই শিখায় কোনো লাভ নাই কিন্তু। এই জন্য তোমাদের যেটা বুঝতে হবে যে সফটওয়্যারের মধ্যে আসলে ইন্টারনাল কাজ হচ্ছে কিভাবে, মানে একটা বড় একটা ক্যাট সিস্টেম তোমার সার্কিটটাকে এত অপটিমাইজ করতেছে। আমরা তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এত কিছু বুঝতে পারবো না, কিন্তু একটা আইডিয়া রাখা কিন্তু সবসময় ভালো, অলওয়েজ প্লাস পয়েন্ট। আমি এগুলা নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে কাজ করতেছি, প্রায় 1 বছর ধরে। মানে আমি আমার আইডিয়া মেইন টার্গেট হলো যে এই সব সফটওয়্যার গুলোর ভিতরে ইন্টারনাল অ্যালগোরিদম কি, সে কিভাবে এইসব অপটিমাইজেশনের কাজ করতেছে, এই জিনিসগুলো একটু বুঝা। এবং আমি রিসেন্ট বেশ কিছু স্ক্রিপ্টিং কাজ করতেছি টিসিএল। টিসিএল কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং টিসিএল আমি যারা ভিএলএসআই এনথাউজিয়াস্ট সবসময় ওদেরকে এটা পড়তে বলি, অলওয়েজ পড়তে বলি। টিসিএল নিয়ে কাজ করা কিন্তু অনেক বেশি, তোমার এখন এত কিছু না করলেও চলবে, আপাতত ভিএলওগি থাক মানে। আর যারা ভিএলএসআই পড়বা তাদের পরবর্তীতে টিসিএল কিন্তু মাস্ট জানতে হবে। এখন দেখো যে সিনথেসিস ক্যাট টুল কিন্তু বিভিন্ন রকম, সেগুলো সবসময় টার্গেট হলো একটা এফিশিয়েন্ট ইমপ্লিমেন্টেশন আনা, রেডি করা, অলওয়েজ এফিশিয়েন্ট। যাদের বেশি ইন্টারেস্ট এগুলোর উপর তারা কিন্তু ইজিলি সার্চ করতে পারো, ইন্টারনেটে দেখতে পারো যে লজিক সিনথেসিস টুল কি কি রকম আছে, কি মানে কি রকম ভাবে আমরা একটা বড় অনেক কঠিন একটা সার্কিটকে খুব সহজেই অপটিমাইজড ভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং দেখাতে পারি। এটা কিন্তু অনেক অ্যালগোরিদম আছে এবং এগুলোর উপর অনেক বইও আছে। আমি তোমাদের ওগুলো পরে আস্তে আস্তে দিব, এখন তো বেশি অনেক কিছু একসাথে দেওয়া সম্ভব না আর কি। আমি পরবর্তীতে তোমাদের দিব, এগুলো কিন্তু অ্যালগোরিদমের বেশ কিছু বই আছে আমার কাছে, আমি পরবর্তীতে দিব। এখন দেখো যে যে কোনো একটা এইচডিএল কোডকে আমার নেটওয়ার্ক অফ লজিক গেটসে কনভার্ট করাই হলো আমার লজিক সিনথেসিসের কাজ। যেমন মনে করো তুমি y ইকুয়ালস টু a and d একটা সিম্বল দিয়ে লিখে দিলা, এই সিম্বল থেকে তোমার আসলে অ্যান্ড গেটের ফরম্যাটে নিয়ে আসা, ওই গ্রাফিক্স টুলটা নিয়ে আসার কাজটাই হলো লজিক সিনথেসিসের কাজ, একদম মানে সহজ ভাষায় বলতে গেলে। এবং এই ক্যাট টুলগুলো তোমার সার্কিট যত বড়ই হোক সেই সার্কিটটাকে একদম মানে সিম্পলেস্ট ফর্মে দেখায়। সে এতটাই ইন্টেলিজেন্ট হয়ে গেছে এই টুলগুলা যে তোমার কিছুই করতে হয় না, জাস্ট খালি বসে কমান্ড দিতে হয় আর সফটওয়্যার অটোমেটিক করে দেয়। এই কাজটা কিন্তু মানুষের পক্ষে করা অনেক কঠিন, তাই না? যে তুমি কিন্তু কখনোই বুঝতে পারবে না যে একটা সার্কিট আমি কত ছোট কত সিম্পল উপায়ে নিয়ে যেতে পারবো। এখন কেম্যাপ তোমরা তো জাস্ট একটা প্রসেস শিখছো, এর বাইরেও কিন্তু আরো অনেকগুলো মেকানিজম আছে, ওই মেকানিজম দিয়ে হয়তো আরো সিম্পলার ফর্মে নিয়ে আসা যায়। এগুলো কাজ কিন্তু মেশিন লার্নিং দিয়েও করা যায়। তোমাদের যারা মেশিন লার্নিং নিয়ে যারা কাজ করো তারা কিন্তু এই জিনিসটা দেখতে পারো, লজিক সিনথেসিস কিন্তু মেশিন লার্নিং অনেক বেশি কোরিলেশন আছে, বুঝছো? তোমরা মানে যারা মেশিন লার্নিং নিয়ে অনেক বেশি কাজ করো আমি তাদেরকে বলবো যে এই ফিল্ডটা তোমরা দেখতে পারো, অনেক ভালো রিসার্চের স্কোপ আছে, অনেক স্কোপ। দেখো আমাদের লজিক সিনথেসিস ফ্লোতে এই 3টা স্টেপে যে কাজ হয়, জাস্ট খালি একটা গ্লান্স দাও। ফার্স্টে আমাদের নেট লিস্ট জেনারেশন হয়, তারপর গেট অপটিমাইজ হয়, এরপর আমাদের ফাইনালি টেকনোলজি ম্যাপিং হয়। আমরা আস্তে আস্তে এরপর আসবো এই জিনিসগুলো। ফার্স্টে আসবো নেট লিস্ট জেনারেশন। নেট লিস্ট আসলে কি? তোমরা সার্কিট নেট লিস্ট সম্পর্কে তো আগে থেকে জানো, তাই না? একদম 1 থেকে হয়তো পড়ে আসছে, ওই যে রেজিস্ট্যান্সের দেখাই দিতা, পিএসপাইসে রেজিস্ট্যান্স 0 1, তারপর 1 2 এর মাঝে আমার এরকম একটা রেজিস্ট্যান্স হবে, এরকম একটা ক্যাপাসিটর হবে। একটা সার্কিটকে ডেসক্রাইব করতাম, মানে ম্যানুয়ালি লিখতাম। আবার কখনো কখনো স্কিমেটিক্সে ড্র করতাম, সেই পিএসপাইস সফটওয়্যার অটোমেটিক ভাবে তার নেট লিস্ট জেনারেট করতো। এই নেট লিস্টে আসলে কিছুই না, তোমার একটা এইচডিএল কোডকে ভাঙার পর যে সার্কিট হবে সেই সার্কিটের মানে ডেসক্রিপটিভ উপায় জাস্ট সেটাকে বলে দেয়। এখন তোমার নেটলিস্ট জেনারেশনের সময় অনেক বেশি কম্পাইলার একটা কাজ করে, সেই কম্পাইলারটা হলো আরটিএল কম্পাইলার। যে কোনো জিনিসের মধ্যেই তোমার এই আরটিএল কম্পাইলার থাকে। সেই কম্পাইলারের কাজ হলো, ফার্স্টে কাজ হলো যে তোমার কোড ঠিক মতো লিখছো কিনা, তুমি কোডে সেমিকোলন কমা এসব ঠিক করা। এবং দেখো এই 3টা এরর সে শো করে। তুমি মনে করো যে ফার্স্টে কোনো সিগন্যাল ডিফাইন করোনি, পরে কোনো
একটা সিগন্যাল ডিফাইন করলা, এই আনডিফাইন্ড সিগন্যালস, এগুলো তো খুব পরিচিত ওয়ার্ড। আমি আশা করি যে এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই, এগুলো তোমরা সবাই মানে বুঝতে পারতেছো তিনটা টার্ম। দেখো এই পুরো নেটলিস্ট ডিটারমিনেশন যে কাজটা হয় সেটা হলো এইচডিএল কোডের সেমান্টিক্স এর উপর। দ্যাট মিনস তুমি এইচডিএল কোডটা কিভাবে লিখছো, তুমি কোড যত অপটিমাইজ ভাবে লিখতে পারবে তোমার জেনারেটেড সার্কিট তত বেশি অপটিমাইজড হবে। এর চেয়ে মানে সহজভাবে বলা কিন্তু কিছু নাই। নেটলিস্ট যেটা ইউজ করে সেটা হলো যে তোমার লজিক এক্সপ্রেশন কোন একটা সার্কিট আগে সে অ্যানালাইজ করে যে আমার ওই সার্কিটের লজিক এক্সপ্রেশন কি, তার মধ্যে কি কি ফাংশনালিটি আছে, এই জিনিসটা সবার আগে কম্পাইলারটা চেক করে। দেন তোমার ওই এক্সপ্রেশন থেকে সে সার্কিট ফর্ম করে এর পরবর্তীতে তোমার এই অ্যাডার, ফ্লিপ ফ্লপ, এফএসএম, সে এই জিনিসগুলো সে দেখে যে এইসবের কোনো একটা কিছু আছে কিনা। এখন এই টুলগুলো এত বেশি ইন্টেলিজেন্ট যে তুমি কোড লিখলেই বুঝতে পারে যে তুমি হয়তো এটা দিয়ে একটা ফ্লিপ ফ্লপকে বুঝাইছো, বা এই জিনিসটা দিয়ে তুমি হয়তো একটা ফাইনাইট স্টেট মেশিনকে বুঝাইছো। তো এফএসএম কিন্তু একটা অনেক কমপ্লেক্স একটা জিনিস। এফএসএম নিয়ে আমি বেশ কিছু কোশ্চেন পরে আপলোড করব, সমস্যা নাই। এখন আপাতত সিকোয়েন্সিয়াল সার্কিটের উপরেই মানে বেসিক্যালি ফোকাস দিচ্ছি, কারণ এফএসএম হয়তো তোমাদের একদম শেষের দিকে পড়াবে, আর জিনিসটা কিন্তু একটু অ্যাডভান্স। এই এফএসএম এ তোমার কম্বিনেশনাল সিকোয়েন্সিয়াল দুইটা সার্কিটকে একসাথে মার্জ করে নিয়ে দেন তোমার নতুন করে একটা সার্কিট জেনারেট করে, এই কাজটাই হলো এফএসএম, ফাইনাইট স্টেট মেশিন। তার কিছু নির্দিষ্ট স্টেট আছে, এই স্টেটে বারবার ঘুরতে থাকে। যেমন ধরো একটা কাউন্টার একটা এফএসএম হতে পারে। এই এক্সাম্পল গুলো তোমরা পরবর্তীতে মানে জানতে পারবা শেষের দিকে, একদম সেমিস্টারের শেষের দিকে। দেখো আমাদের নেটলিস্ট জেনারেশনের পরবর্তীতে যে কাজটা সেটা হলো গেট অপটিমাইজেশন। গেট অপটিমাইজেশনের একটা প্রসেস তোমরা জানো, সেটা হলো কে ম্যাপ। এই কে ম্যাপ প্রসেসটা অনেক বেশি পপুলার। এর বাইরেও আরো অনেক অ্যালগরিদম আছে, টুলগুলো ওইসব অ্যালগরিদম ইউজ করতে পারে। টুলগুলো কিন্তু এটা ডিসাইড করে নেয় যে কোন অ্যালগরিদমটা ইউজ করলে আমার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো হয়। সে কিন্তু মানে বারবার আইটারেশন চালায়, বারবার করে একটা করে প্রসেস ইমপ্লিমেন্ট করে, দেখে যে আমার ইমপ্রুভমেন্ট হলো কিনা, আবার দেয়, আবার দেখে যে ইমপ্রুভমেন্ট কতটুকু ইমপ্রুভমেন্ট হলো। এইভাবে আস্তে আস্তে তোমার আইটারেটিভ ভাবে বাড়তে থাকে, ইমপ্রুভমেন্ট হয়। এটা হলো সেকেন্ড প্রসেস। আর হচ্ছে এটা বেসিক্যালি আমাদের একটা একদম বেসিক নেটলিস্ট থেকে একটা অনেক বেশি ভালো বেটার সার্কিট জেনারেট করে। তোমার নেটলিস্ট জেনারেটরের কাজ জাস্ট খালি সিম্পল একটা তুমি যা লিখছো সেখান থেকে মোটামুটি একটা অপটিমাইজ একটা সার্কিট দেয়া। কিন্তু গেট অপটিমাইজেশন সেই সার্কিটটা নিয়ে আরো অপটিমাইজ করে, মানে তার উপর মানে রিচেক আর কি, দুইবার করে চেক। সবসময় বিভিন্ন ধরনের অপটিমাইজেশন গোল আছে। দেখো যে আমরা কখনো চাই যে আমার সার্কিটটা ডিলে কম হোক, আবার কখনো চাই যে আমার সার্কিটটা খুব বেশি ফাস্ট হোক, আবার কখনো কখনো চাই যে পাওয়ার অনেক কম খাক। এখন দেখো যে পাওয়ার এবং স্পিড এই দুইটা কিন্তু একটা আরেকটার কাউন্টার, সবসময় একটা একটার সাথে কাউন্টার করে। তুমি কোনো একটা সার্কিট যদি বেশি পাওয়ার খায় সেটার ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক বেশি। তুমি মনে করো যে একটা সিপিইউ বানালো, সেই সিপিইউ 4 গিগাহার্টজ, আর একটা সিপিইউ মনে করো 8 গিগাহার্টজ। এখন যেটা 8 গিগাহার্টজ সেটা কিন্তু অনেক বেশি পাওয়ার কনজিউম করবে, কারণ এই পাওয়ারটা ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। বুঝছো, এটা ডাইনামিক পাওয়ার বলে, পি ডাইনামিক। এটা হলো ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল, এটা তোমরা পরবর্তীতে দেখবা। এটার ইকুয়েশন এক্সপ্রেশন হলো অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি টাইমস সার্কিটের মধ্যে একটা ক্যাপাসিট্যান্স সি ইনটু ভিডিডি স্কয়ার। তার মানে তুমি একটা সার্কিটকে কত ভোল্টেজে চালাচ্ছ এটার উপর কিন্তু ডিপেন্ড করে। বুঝছো, পাওয়ার কনজাম্পশন এই জিনিসটা কিন্তু পুরো একটা অনেক হিউজ একটা রিসার্চের বিষয়, হিউজ। আমরা চাই যত বেশি লো পাওয়ার সার্কিট সম্ভব, যত বেশি। এই কারণে কিন্তু এখন পাওয়ারের যে ভিডিডি সাপ্লাই লাইন, ফার্স্টে কিন্তু সবার আগে 5 ভোল্ট ছিল, এখন আস্তে আস্তে কমতে কমতে এখন 1.2 ভোল্ট, আরো কমতে কমতে মানে এখন হয়তো 800 মিলি ভোল্ট এরকমও যেতে পারে। এখন মানে সবার মেইন টার্গেট হলো 1.2 ভোল্টে যাওয়া। এখন সবাই মানে এটা নিয়ে কাজ করতেছে। 2.5 বহু আগে হয়ে গেছে, 5 থেকে 2.5 হয়েছে, 3.3 ছিল সেটা তারও আগে। এভাবে আস্তে আস্তে কমতে কমতে এখন এই 1.2 এখন সবার টার্গেট। কারণ হচ্ছে এই ভিডিডি আমি যদি একবার কমাই সেটা কিন্তু আমার হিউজ ইমপ্রুভমেন্ট, তাই না? ভিডিডি তোমার যদি হাফ কমে যায় তাহলে পাওয়ার কনজাম্পশন আমার 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। এই কারণে কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট, প্লাস ফ্রিকোয়েন্সিও তোমার ইম্পর্টেন্ট। এখন আমি এখানে দেখো দুইটা অপটিমাইজেশন গোল দিছি। একটা হলো সার্কিটের কস্ট রিডাকশন মানে কি, তোমরা তো হয়তো কস্ট সম্পর্কে হালকা পাতলা একটু আইডিয়া আছে। কস্ট কিন্তু বেসিক্যালি সার্কিটের মধ্যে যতগুলো গেট আছে সেটার উপর ডিপেন্ড করে, তাই না?
এটার উপর বেসিস করে আমার পুরো সার্কিটের কস্ট ক্যালকুলেশন হয়। তোমরা এটা শিখবা, তোমার থিওরি কোর্সে এটা দেখবা যে একটা সার্কিটের কস্ট কিভাবে মানে ডিটারমিন করতে হয়। এর পরবর্তীতে আরেকটা যে গোল থাকে সেটা হলো তোমার ওই সার্কিটের স্পিড বাড়ানো, হাই ফ্রিকোয়েন্সিতে চালানো। এর পরের স্টেজটা হলো টেকনোলজি ম্যাপিং। টেকনোলজি ম্যাপিং হলো তুমি এখনো কিন্তু এই পর্যন্ত আমরা এখনো অ্যাবস্ট্রাক্ট আছি, এখনো অ্যাবস্ট্রাক্ট স্টেজে আছে, আমার রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন হয়নি। এই টেকনোলজি ম্যাপিং এসে আমার রিয়েল টাইমে চলে যায়, যে তোমার সার্কিট এখন এবার এফপিজিএ তে ইমপ্লিমেন্ট হবে। বা তুমি যদি ল্যাবে কাজ করো, ফ্যাব্রিকেশন ল্যাবে, সেই ফ্যাব্রিকেশন ল্যাবে একদম ট্রানজিস্টরের মধ্যে ইমপ্লিমেন্টেশন হবে। এই কাজটা হলো টেকনোলজি ম্যাপিং। টেকনোলজি এই কথাটা কিন্তু আমরা কোথায় ইউজ করি জানো? ওই মানে ট্রানজিস্টরের ফিচার সাইজ, এই ফিচার সাইজটাকে কিন্তু টেকনোলজির মেইন জিনিস। যেমন ধরো 14 ন্যানোমিটার টেকনোলজি, 22 ন্যানোমিটার টেকনোলজি। 14 ন্যানোমিটার টেকনোলজি মানে হলো ওই আমরা যে ট্রানজিস্টর গুলো ইউজ করবো সবগুলো ফিচার লেন্থ, দ্যাট মিনস চ্যানেল লেন্থ। ট্রানজিস্টরের মাঝখানে তো একটা চ্যানেল থাকে, তোমরা তো সবাই জানো এটা। সেই চ্যানেল লেন্থটা হলো 14 ন্যানোমিটার। এখন এটা যত বেশি ছোট হবে আমার ট্রানজিস্টর তত বেশি ফাস্ট হবে। এই কাজটা কিন্তু আমাদের সিনথেসিসের একদম সবার লাস্ট স্টেজ, একদম ফাইনাল ফেজ। এই ফেজটাতে এসে আমাদের ডিটারমিন্ড হয় যে তোমার নেটলিস্ট কম্পোনেন্ট গুলো কিভাবে আমরা এফপিজিএ রিসোর্সে আমরা বসাবো। এখন এফপিজিএ তো নিজেই একটা অনেক বিশাল একটা অনেক কমপ্লেক্স একটা সার্কিট। এটা একটা আমি কি বলবো, একটা ফ্যাক্টরির মতো, পুরো একটা মারাত্মক বড় একটা ফ্যাক্টরি, এবং অনেক কমপ্লেক্স অ্যালগোরিদম, সেটার মধ্যে অনেক কঠিন কঠিন কাজ হয়। আমি একদম হালকা একটা আইডিয়া দেই, তোমরা এই নেক্সট লেকচারে এই এফপিজিএ এর ভিতরে যাবা, দ্যাট মিনস এফপিজিএ এর মধ্যে কি কি আছে এই থিওরি তোমাদের হয়তো থিওরিতে পড়াবে, কিন্তু আমি মানে এটা আমি বলবো যে এটা অনেক কিন্তু হেল্প করবে তোমাদের, আগে থেকে অনেক কিছু আইডিয়া দেবে এফপিজিএ থিওরি ভিতরে আসলে কি আছে। একদম এফপিজিএ এর একদম বেসিক এলিমেন্ট হলো এলইউটি, আমরা বলি লুক আপ টেবল। এই লুক আপ টেবল হলো কিছুই না, একটা সিম্পল মাল্টিপ্লেক্সার, এর সাথে মেমোরি এসRAM, দ্যাট মিনস স্ট্যাটিক র্যাম আর মাল্টিপ্লেক্সার, এই দুইটা কম্বিনেশন হলো এলইউটি। বুঝছো? এই এলইউটি আমরা পরের লেকচারে দেখবো, মানে দ্যাট মিনস আমাদের সেকেন্ড ডেতে, ওখানে তোমাদের আরো ক্লিয়ার হবে যে লুকআপ টেবল আসলে কি জিনিস। এখন এই লুকআপ টেবল ছাড়াও আমাদের ফ্লিপ ফ্লপ, তারপর বিভিন্ন ধরনের অ্যাডার, অনেক হাই পারফরমেন্স মাল্টিপ্লায়ার, এগুলাও কিন্তু এফপিজিএ এর মধ্যে অটোমেটিক ভাবে থাকে। এখন অটোমেটিক y = a+b লিখে দিলে সে দেখা যাবে যে এফপিজিএ সবচেয়ে যে ফাস্টেস্ট ক্যারেক্টার আছে সেটা দিয়ে সে ইমপ্লিমেন্ট করতেছে, এরকম কিন্তু। বুঝছো? এখন কিন্তু তোমার মানে ম্যানুয়ালি স্ক্র্যাচ থেকে কিছু করতে হয় না। যেমন ধরো যে একটা সিম্পল ক্যারি, রিপল ক্যারি অ্যাডার, বা সিএলএ, বা হচ্ছে কগস্টোন অ্যাডার কিন্তু আরো হাই পারফরম্যান্স একটা অ্যাডার। তোমরা যারা ভিএলএসআই 1 নিছো তারা তো অনেক কিছু জানো, যারা প্রজেক্ট করছিলে আর কি মাল্টিপ্লায়ার, তোমাদের এটার সাথে মানে পরিচিত আছো আর কি সবাই। কগস্টোন অ্যাডার অনেক কমপ্লেক্স, তোমরা জানো যে সে এরিয়া বেশি খায় কিন্তু সে অনেক ফাস্ট। এই এরিয়া বেশি খাওয়া ফাস্ট সবসময় একটা কাউন্টার অ্যাক্ট। সবসময় তুমি যদি একটা প্যারামিটারকে বাড়িতে যাও, আলটিমেটলি আরেক পাশে একটা প্যারামিটার কমে যাবে, কিন্তু তোমার কম্প্রোমাইজ করে চলতে হবে। কম্প্রোমাইজেশন কিন্তু সবসময় ইম্পর্টেন্ট যে কোনো ক্ষেত্রে। আচ্ছা দেখো, এর পরের স্টেজটা হলো আমার ফাংশনাল সিমুলেশন। এবার আমরা এই পর্যন্ত আমরা একটা সার্কিটকে ইমপ্লিমেন্ট করলাম, আমার এফপিজিএ তে কেমন হবে আমরা বুঝে ফেললাম। এখন আমার কাজ হলো লজিকটা ভেরিফাই করা, এই কাজটাই হলো ফাংশনাল সিমুলেশন। ফাংশনাল সিমুলেশনে শুধুমাত্র সার্কিটের ফাংশনালিটি চেক করা হয়, যে তোমার সার্কিট তুমি যেরকম চাচ্ছ ওইভাবে ডেভেলপ করতেছে কিনা, ওইভাবে বিহেভ করতেছে কিনা। যেমন ধরো যে y = n b দিলা, তুমি হয়তো আউটপুট পাচ্ছ একটা নর গেটের, তাহলে তো বুঝে ফেলবা যে তোমার সমস্যা। বা তুমি হয়তো একটা অ্যাডার, একটা সার্টিন একটা আউটপুট চাচ্ছিলা, তোমার দেখা যাচ্ছে যে হয়তো 1 চাচ্ছ, সেখানে 0 বা কিছু একটা জেড, জেড মানে আনডিফাইন্ড স্টেট, এরকম একটা দিয়ে বসে আছে। তাহলে তখন মানে তুমি বুঝতে পারবা যে তোমার সার্কিটে বড় একটা প্রবলেম হয়েছে, তোমার কোডের মধ্যে হয়তো অনেক কিছু একটা প্রবলেম হয়ে গেছে। এই কারণে তোমার এই ভেরিফিকেশন কাজটা সবসময় কঠিন, সবসময় কঠিন। ভেরিফিকেশন করতে কিন্তু সময় লাগে। তোমার হচ্ছে যা সার্কিট ডিজাইন করতে যে টাইম লাগবে, ভেরিফিকেশন করতে তার কিন্তু প্রায় 1.5 গুণের মতো সময় লাগে, আমি বলবো 1.5 টাইমস, অনেক অনেক বেশি
এফোর্ট, অনেক অনেক বেশি মানে শ্রম সবকিছু দিতে হয়। তোমার সবকিছু চেক করে করে আলটিমেটলি আমার ভেরিফাই করে যে আমার এই সার্কিটটা একদম বাগ ফ্রি, কোনো কিছু নাই, আমার এই সার্কিটটা 100% কারেক্ট। আসলে আমরা কি চাই যে 100% ফাংশনালিটি আমাদের ওকে থাক, কিন্তু 100% ফাংশনালিটি ওকে কিন্তু কখনোই সম্ভব হয় না। তুমি যদি ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাও দেখবা যে হাইয়েস্ট আমরা 99% অ্যাচিভ করতে পারি। 99% পাওয়া মানেই অনেক। এখন 99 এর উপরে তুমি যদি যাইতে চাও তোমাকে আরো অনেক বেশি মানে পরিশ্রম করতে হবে, প্লাস টাইম টাইম দেওয়া দরকার হবে, কিন্তু এত টাইম তুমি নাও পেতে পারো। তো হয়তো তোমাকে খুব কুইক মার্কেটিং করতে হবে এই জন্য, বুঝছো? এখন দেখো এই ফাংশনাল ভেরিফিকেশন কাজটা আমাদের অনেক সিমুলেটর টুল কাজ করে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, জাইলিংস আইএসসি এর আইসিএম সিমুলেটর। এইটা তোমরা দেখবা, আমি যখন জাইলিংস আইএসসি নিয়ে কাজ করাবো তখন তোমরা এই সফটওয়্যারটা নিজে অটোমেটিক দেখতে পাবা। এখন দেখো যে এই জিনিসটা ফাংশনাল সিমুলেশনের সময় আমরা ধরে নেই যে একটা সার্কিট মধ্যে কোনো ডিলে নাই, সবগুলো পারফেক্ট গেট এবং জিরো ডিলে। এটা কিন্তু কখনো সম্ভব না, জিরো ডিলে নেভার পসিবল। তুমি একটা ট্রানজিস্টর একটা ইমপ্লিমেন্ট করলা, সেই ট্রানজিস্টরের মধ্যে কিন্তু ইন্টারনাল ক্যাপাসিটেন্স আছে, রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সের কারণে আরসি সার্কিট, তোমরা তো জানো যে আরসি সার্কিট ডিলে করে। এই কারণে কিন্তু অটোমেটিক একটা ইন্ট্রিনজিক ডিলে থাকে যে কোনো ট্রানজিস্টর, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের। এই জিনিসটাকে আমার ফাংশনাল সিমুলেশনে সেগুলোকে নেয় না, সেগুলো কোনো কিছু মানে মাথায় নেয় না, সে একদম পারফেক্ট গেট ধরে সে সিমুলেশন দেখায়। তোমাদেরকে আমি প্রত্যেকটা স্টেপ দেখাবো, বুঝছো? আমরা যখন কোয়ার্টার্স করতে যাবো তুমি মানে এর সাথে কোরিলেশন করার চেষ্টা করবা যে আমি একটু মানে যা শুনলাম সেগুলো তোমার সাথে এখন হচ্ছে কিনা, ম্যাচ করতেছে কিনা, আমি এগুলো সব দেখাবো। এখন দেখো যে এই জিনিসটা আমার বেসিক্যালি সার্কিটের ইনপুটের উপর নির্ভর করে। আমি সার্কিট ইনপুট কিভাবে নিচ্ছি, ইনপুট আমার কাছে মনে হয় সবসময় র্যান্ডমলি দেওয়াটাই ভালো, অলওয়েজ র্যান্ডমলি দেওয়াটা ভালো। কারণ র্যান্ডম চেক করলে তোমার কিন্তু অনেক কিছু আইডিয়া বোঝা যায় যে সার্কিট র্যান্ডম টেস্ট ইজ অলওয়েজ গুড, অলওয়েজ গুড, বুঝছো? কারণ আমরা যে র্যান্ডমলি আমরা যেটা করি সেটা হলো বেসিক্যালি একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ে, তাই না? তোমরা তো নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে হয়তো হালকা পাতলা জানো। এই জিনিসটা কিন্তু আমরা সিমুলেশন অনেক কাজে ইউজ করি, যেমন ধরো মন্টে কার্লো সিমুলেশন। তোমরা যে পিএস প্রাইস করছো আমি জানি না যে তোমরা করছো কিনা। মন্টে কার্লো সিমুলেশন কিন্তু বেসিক্যালি এরকম একটা নর্মাল স্ট্যান্ডার্ড একটা কাজ, নর্মাল যে ডিস্ট্রিবিউশন আছে তার উপরে বেসিস করে কিন্তু সে সিমুলেশন করে। এখন ফাংশনাল সিমুলেশন আমার সবসময় একটা টাইমিং ওয়েভ ফর্ম দেখায়। তুমি হয়তো অনেকেই পরিচিত এটার সাথে, তোমরা ওই যে সার্কিট ড্র করে এর আগে হয়তো ভেরিফাইও করছো যে ম্যানুয়ালি ওয়েভ ফর্ম গুলো দিয়ে, তাই না? এই জিনিসটাকে আমরা বলি টাইমিং ডায়াগ্রাম। এখন দেখো এই সবগুলা জিনিস যদি আমাদের ওকে থাকে, আমি সার্কিট চেক করছি, সার্কিট ভালো, সার্কিট ঠিক মতো কাজ করতেছে, আমরা যা যাচ্ছি সেটা ঠিক মতো আউটপুট দিছে। এর পরবর্তীতে কাজ হলো যে আমার একদম ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশনে চলে যাওয়া। আমি একটু ওই যেটা আমি তোমাদের বলছিলাম, ফার্স্টে আমি তোমাদের ওই সিনথেসিস স্টেজে যে আমি টেকনোলজি ম্যাপিং এর কথা বলছি, সেই ম্যাপিংটা কিন্তু বেসিক্যালি তোমার এফপিজি রিসোর্স নিয়ে, সেই এফপিজি রিসোর্সে আমার সার্কিটটা কিভাবে ইমপ্লিমেন্টেশন সে কিন্তু ওখানে ডাটা দিয়ে দিচ্ছে। দ্যাট মিনস ওটাও কিন্তু একটা এইচডিএল কোডের মতোই, ওটাও বেসিক্যালি একটা অনেক বড় একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। অনেকগুলো রিসোর্স আছে ওখানে, ধরো যে এফপিজি এর মধ্যেকার অ্যাডার, এফপিজি এর মধ্যে এলইউটি, এফপিজি এর মেমোরি, এইসব দিয়ে কিন্তু তোমার সার্কিটটা রিপ্লেস হয়ে গেছে। তুমি এখন মানে ওই নেট লিস্টে তুমি যদি দেখো তুমি বুঝতে পারবো না যে তোমার সার্কিটের অবস্থা কিরকম। আমি তোমাদের এগুলো সব দেখাবো। জাইলিংস যখন করতে যাবা জাইলিংসে দেখতে পাবা যে ওই আইএসসিটা এত বেশি মানে পাওয়ারফুল আর এত বেশি ইন্টারেক্টিভ যে তুমি প্রত্যেকটা স্টেজ বুঝতে পারবা। এই যে আমি বললাম যে এফপিজিএ, এলইউটি, এই জিনিসগুলো কিন্তু আমাদের নর্মালি বোঝা সম্ভব না যে এলইউটি দিয়ে আমার ওই সার্কিটটা ওইভাবে কনভার্ট হয়ে গেল কেন। এটা কিন্তু কখনোই সম্ভব না, সে সফটওয়্যার অটোমেটিক ভাবে তোমার হাইয়েস্ট অপটিমাল উপায়ে সে করে দিচ্ছে, বুঝছো? আমরা ওই নেট লিস্টেও যাব। দেখো এখন যে আমাদের প্রথম যে সার্কিটটা, এই জিনিসটা আমাদের ডিটারমিন করে যে একটা এফপিজিএ চিপের মধ্যে আমি সার্কিটটা কিভাবে দিব। আর এই টেকনোলজি কিন্তু এফপিজিএ টু এফপিজিএ ভ্যারি করে। ইন্টেলের অল্টেরা এফপিজিএ আর জাইলিংস আইসি, জাইলিংসের এফপিজিএ দুইটা কিন্তু ডিফারেন্ট। দুইটা টেকনোলজি দুই রকম, দুইটার ট্রানজিস্টর, যে ট্রানজিস্টর ওরা ইউজ করছে সেই ট্রানজিস্টর গুলো কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট, সব ডিফারেন্ট। সবসময় ম্যানুফ্যাকচার ডিফারেন্ট মানেই তোমরা বুঝবা যে টেকনোলজি ডিফারেন্ট, কারণ হচ্ছে এইটাই কিন্তু আমাদের কোম্পানিগুলোকে সবসময় আলাদা করে। এই পর্যন্ত আমরা একটা নেটলিস্ট জেনারেট করছি অপটিমাইজ। এবার আমাদের কাজ হবে এই
সার্কিটটা রিয়েল এফপিজিএ রিসোর্সে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের ফিজিক্যাল ডিজাইনে অনেকগুলো স্টেপ আছে, সেটার মেইন কাজ হলো মেইনলি ডিটারমিন করা যে কোন লজিক এলিমেন্ট আমরা এফপিজিএ এর কোথায় বসাবো। এফপিজিএ কিন্তু অনেক বিশাল কমপ্লেক্স এবং অনেক বড় এরিয়া নিয়ে, তোমরা মাইক্রন লেভেলে তো এই জন্য মানে বোঝা যায় না, মানে ফিজিক্যালি বোঝা যায় না, কিন্তু তুমি যখন কাছে যাবা একদম পুরো এফপিজিএ রিসোর্সটা তুমি যদি দেখো, দেখবা যে সেটা আসলে বেসিক্যালি একটা সিটির মতো, একটা পুরো একটা শহরের মতো। তুমি এই শহরে কোথায় তোমার বাড়ি বসাবা, আমি দ্যাট মিনস বাড়ি বলতে আমার বোঝাচ্ছি যে এই লজিক এলিমেন্ট গুলা, ধরো যে একটা অ্যান্ড গেট বা একটা এক্সঅর গেট, একটা ন্যান্ড গেট, এরকম এই বাড়িগুলো তুমি কোথায় বসাবা, এই কাজটাই বেসিক্যালি আমার এই ফিজিক্যাল ডিজাইন স্টেপটা করে দেয়। পাশাপাশি এর আরো একটা মেইন কাজ হলো যে তোমার এই বাসাগুলোর মধ্যে ইন্টারকানেকশন তৈরি করা, দ্যাট মিনস রোড তৈরি করা। এই রোড বলতে আমি বোঝাচ্ছি এখানে ওয়্যারিং। আমার কোন লজিক ব্লকগুলো কিভাবে কানেক্টেড, কিভাবে বসালে তার মধ্যে ওয়্যার কম লাগবে এবং ডিলে কম হবে, এই সব কিছু মিলাই কিন্তু টুলগুলো কাজ করে। এই টুলের অনেকগুলো গোল থাকে, তার মধ্যে সে যে কোনো একটাকে প্রায়োরিটি দেয়, ওই প্রায়োরিটির বেসিসে সে পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলে, বুঝছো? দেখো এখন ফিজিক্যাল ডিজাইন স্টেজে আমাদের তিনটা স্টেপ: প্লেসমেন্ট, রাউটিং আর হচ্ছে স্ট্যাটিক টাইমিং অ্যানালাইসিস। এই তিনটা আমরা একটু একটু করে দেখব। প্লেসমেন্ট, প্লেসমেন্ট মানে তুমি লজিক ব্লকগুলো কোথায় বসাবা, এবং এটা পুরোপুরি তোমার টেকনোলজি ম্যাপ যে নেটলিস্ট আছে এটার উপর বেসিস করেই ডিসিশনটা মেক করা হয় যে তোমার কোথায় বসাবা এবং কিভাবে বসাবা। এটার মূল টার্গেট হলো যে খুঁজে বের করা, যে অপটিমাল প্লেসটা খুঁজে বের করা, যে কোথায় বসালে আমার সার্বিকভাবে পারফরমেন্স ইনক্রিজ করবে, দ্যাট মিনস ডিলে কম হবে এবং আমি সার্কিট অনেক ফাস্টার অপারেট করাইতে পারবো। এখন দেখো যে আমার কিন্তু একটা লজিক ব্লককে বসানোর কিন্তু অনেক জায়গা থাকতে পারে, ছোট একটা সার্কিটের জন্য তেমন কোনো প্রবলেম না, কিন্তু তোমার সার্কিট যত বেশি কমপ্লেক্স হবে প্লেসমেন্ট প্রবলেমটা তত বেশি কঠিন হবে। এই প্লেসমেন্ট জিনিসটা কিন্তু আমরা ভিএলএসআই ফিল্ডেও আমরা ইউজ করি অহরহ। সেখানে প্লেসমেন্ট মানে তুমি একটা চিপে কোনো একটা ব্লক কোথায় বসাবা, জিনিসগুলো কিন্তু সিমিলার, বুঝছো? তুমি যদি এফপিজি এর এই আইডিয়াটা বুঝে যাও তাহলে কিন্তু তোমার ওটা একই, মানে সেম। দেখো এখন একটা নাম্বারের জন্য, যে কোনো একটা এলিমেন্টের জন্য আমার এন ফ্যাক্টোরিয়াল সংখ্যক সলিউশন থাকে। তোমার যদি এন সংখ্যক ব্লক হয়, দ্যাট মিনস আমি মনে করো প্রথম একটা প্লেস আছে, প্রথম প্লেসটাকে আমি এন সংখ্যক ভাবে ফিল আপ করতে পারি। তারপর সেকেন্ড যে প্লেসটা, সেই প্লেসটাকে আমি কি এন মাইনাস ওয়ান সংখ্যক ভাবে ফিল আপ করতে পারি, তারপরে এন মাইনাস টু, এইভাবে লাস্টে একদম ওয়ান পর্যন্ত চলে যায়, দ্যাট মিনস এন ফ্যাক্টোরিয়াল। তার মানে তোমার যদি এন সংখ্যক ব্লক থাকে তাহলে তার এন ফ্যাক্টোরিয়াল নাম্বার সংখ্যক সলিউশন সম্ভব, প্লেসমেন্ট সলিউশন। দেখো কি হিউজ নাম্বার না? তোমার যদি 50টা ব্লক থাকে তোমার হিউরিস্টিক মানে একদম 50 ফ্যাক্টোরিয়ালে চলে যাচ্ছে। 50 ফ্যাক্টোরিয়াল কি বিশাল বড় একটা নাম্বার। এই জন্য তোমার এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের অনেকগুলো অ্যালগোরিদম মানুষ বের করছে, অনেক রিসার্চ করে করে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে। আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি সেটা হলো হিউরিস্টিক টেকনিক। হিউরিস্টিক টেকনিকটা মানে কি, তোমার অনেকটা র্যান্ডম জিনিসের মতো, যে তুমি পুরোপুরি এক্সাক্ট আইডিয়াটা করবা না, তুমি আন্দাজে একটা প্লেস সিলেক্ট করবা, সেই আন্দাজের উপর বেসিস করে আমরা পরবর্তীতে দেখবো যে আমরা কোথায় বসালে কিভাবে ইমপ্রুভমেন্ট হয়। এই দেখো আইটারেটিভ ইমপ্রুভমেন্ট, এই টার্মটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কোন একটা সার্কিটকে দেওয়ার সাথে সাথে আমি অপটিমাইজ করতে পারি না, সেটার জন্য বহু আইটারেশন, বহু স্টেপ পার হতে হয়। একটু একটু করে আমার কিন্তু সার্কিট আস্তে আস্তে ইনক্রিজ করে। তোমরা হয়তো বুঝতে পারছো যে দেখো যে আমরা একদম শুরু থেকে ডিজাইনের একদম শুরু থেকে একটু একটু করে কিন্তু আমরা সার্কিটকে ইমপ্রুভ করতেছি, এবং আস্তে আমাদের মূল টার্গেট হলো যে সার্কিটকে যত বেশি পারি অপটিমাইজ করব, সেটা সব দিক দিয়ে, পাওয়ার কনজাম্পশন এবং ফ্রিকোয়েন্সি যদি একইভাবে তুমি মার্চ করতে পারো, এটা কিন্তু বিশাল একটা প্লাস পয়েন্ট, বুঝছো? দেখা যাবে যে তোমার সার্কিট অনেক ফাস্ট কাজ করতেছে, আবার একটা গোল এটা এবং অ্যাচিভ করা অনেক বেশি কঠিন, অনেক অনেক সময় দিতে হয়, অনেক রিসার্চ যে কোনো জিনিসের উপর। দেখো এর পরবর্তীতে আমরা যদি যাই, এই প্লেসমেন্ট আমরা কিভাবে হয়, ফার্স্টে যে আমি যে বললাম হিউরিস্টিক টেকনিকটা, এটা তোমার যে কোনো র্যান্ডমলি একটা প্লেস সে সিলেক্ট করে নেয় এবং এই প্লেসটার উপর বেসিস করে সে ওখানে ইনিশিয়াল প্লেসমেন্ট
সলিউশন একটা ধরে নেয়, সেটা সবার আগে এসে ফার্স্ট কন্ট্যাক্ট করে এবং সেখানে আমার লজিক ব্লকগুলো ওখানে বসায় দেয়। এরপরে আমরা একটু একটু করে আমি বিভিন্ন জায়গায় লজিক ব্লক বসাই। আমি দেখি যে এখানে আরেক জায়গায় প্রেস করলাম, ওইখানে বসানোর পর আমার পারফরমেন্স ইমপ্রুভ করলো কিনা। যদি আমার পারফরমেন্স ইমপ্রুভ করে দেন আমি সলিউশনটা রেখে দেই, আদারওয়াইজ যদি না করে তাহলে আমি আবার আগের অবস্থায় ফিরে নিয়ে যাই, মানে আগে যে লোকেশনে ছিল সেই লোকেশনে বসাই একটু একটু করে, মানে প্রত্যেক আইটারেশন, দ্যাট মিনস প্রত্যেক স্টেপ পর পর আমার পুরো সলিউশনের কোয়ালিটি মেজার করতে হয় এবং এক্সামিন করতে হয় যে আমার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হলো নাকি খারাপ হয়ে গেল। যদি অনেক অপটিমাল আমরা একটা সলিউশন পেয়ে যাই, পারফরমেন্স ম্যাট্রিক্স আমরা যদি একদম মোটামুটি স্যাটিসফাইড হয়ে যাই, পুরোপুরি তো হওয়া সম্ভব না, মানে মিনিমাম ধরো যে 98% বা 97% যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারি যে এটা ওকে। এবং এই ইমপ্লিমেন্টেড সার্কিটগুলো যখন আমরা করি, যখন বসাই, তখন আমাদের মূল দুইটা পারফরমেন্স ম্যাট্রিক্স লাগে, সেটা হলো এই স্পিড অফ অপারেশন আর কস্ট। দেখো এই দুইটা টার্ম কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমার সার্কিটটা কত স্পিডে চলতেছে এবং সার্কিটের কমপ্লেক্সিটি কত, দ্যাট মিনস সার্কিটের কস্ট কত, টোটাল কতগুলা গেট লাগছে, তার ডিলে কিরকম, এই জিনিসগুলোর উপরেই কিন্তু পারফরমেন্সটা মেজার করে। বুঝতে পারছো? এখন দেখো এই প্লেসমেন্টটা নিয়ে কিন্তু অনেক অনেক ওয়াইড এক্সটেন্সিভ ভাবে রিসার্চ হয় এবং নতুন নতুন অ্যালগোরিদম নিত্য নতুন মানে আবিষ্কার হচ্ছে সবসময়। এখন তো মেশিন লার্নিং এসে আরো বেশি কাজটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করছে। এগুলো নিয়ে কিন্তু অনেক মানে বাইরে কিন্তু অনেক অনেক বেশি কাজ হয়। তোমরা যদি একটু পেপার পড়ো দেখবা যে অনেক কিছু আছে কিন্তু এই প্লেসমেন্ট টেকনিক। আমি তোমার একটা কোর্সের একটা লিংক দিতে পারি, মানে তোমার ওই ভিএলএসআই ক্যাড একটা সিরিজ আছে, পুরোপুরি তোমরা দেখতে পারো ওটা, ভিএলএসআই ক্যাড পার্ট 2 লেআউট। এই লেআউট পোর্শনটা তোমরা দেখতে পারো, তাহলে তোমরা এই প্লেসমেন্ট এগুলা নিয়ে আরো একটু ডিপার আইডিয়া পাবো। দেখো আমি প্লেসমেন্টের একটা এখানে এক্সাম্পল দিছি। এই সাদা দেখো একটা এফপিজিএ বিশাল বড় একটা কাজ, অনেক বড় একটা আইসি, তার একটা ছোট্ট একটা জিনিস এখানে আমি দেখাইছি। সেই ছোট পোর্শনের মধ্যে এই যে স্কোয়ার রেক্ট্যাঙ্গুলার স্কোয়ার গুলো দেখতেছো না, এই রেক্ট্যাঙ্গল প্লেস গুলো হলো প্রত্যেকটা আমাদের একটা প্লেস, আর এর মাঝে এই যে ছোট ছোট আরো অনেকগুলো রেক্ট্যাঙ্গুলার প্লেস আছে, এই এগুলোর মধ্যে আমরা বেসিক্যালি লজিক এলিমেন্ট গুলো প্লেস করি। দেখো এখানে যে সাদা যেগুলো আছে সেগুলো হলো আনঅকুপাইড, মানে ওগুলো তো আমরা বসাইনি। আর যেগুলা গ্রে হয়ে আছে, গ্রে গুলো মানে ওখানে আমরা লজিক এলিমেন্ট গুলো প্লেস করছি। এই জিনিসটা কিন্তু অনেক অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করে অপটিমাইজ করার পর আমাদের এই ফিগারটা আসছে। বুঝছো? এটা জাস্ট আমি একটু শো করছি যে তোমার এফপিজিএ তে রিসোর্স মানে কিভাবে থাকে, তোমরা একটু আইডিয়া পাবা। এখানে যে যে জিনিসগুলো দেখছো না, যে সাদা সাদা গুলো, এই সাদা সাদা যে স্কোয়ার গুলো আছে সেই সবগুলো হলো একটা এলইউটি, দ্যাট মিনস লুক আপ টেবল। আর এই যেগুলা বড় বড় স্কোয়ার গুলো দেখতেছো এগুলা হলো একটা ব্লক। এইভাবে তোমার একটু একটু করে ফার্স্টে ধরো এখানে আমি একটা বসালাম ব্লক, বসায় দেখলাম যে পারফরমেন্স ভালো না, না হলে আমি আগের অবস্থা মনে করো আগে এখানে ছিল আবার সেখানে আমি ব্যাক করাই দিই, তারপর আবার মনে করো আরেকখানে বসাই দিই, বসে এইভাবে মানে র্যান্ডমলি দেখি আর কি। র্যান্ডম জিনিসটাই হলো হিউরিস্টিক টেকনিক। হিউরিস্টিক টেকনিক কিন্তু অনেকগুলো অ্যালগরিদম আছে, তোমরা একটু সার্চ করতে পারো এটা নিয়ে। এর পরবর্তীতে যে ধাপটা সেটা হলো রাউটিং। নামটা শুনেই বুঝতে পারতেছো যে রাউটিং মানে হলো বিভিন্ন জিনিসের মাঝে ইন্টার কানেকশন করে দেওয়া, দ্যাট মিনস রোড তৈরি করা। আমরা একটু আগে লজিক ব্লক বসাইছি, দ্যাট মিনস বিল্ডিং গুলো আমরা বসাই দিচ্ছি, এবার তাদের মাঝে ইন্টার কানেকশন করবো, এই কাজটাই হলো রাউটিং। এই জিনিসটা প্লেসমেন্টের পরপরই হয়। রাউটিং করার মেইন টার্গেট হলো যতগুলো ব্লক আছে সবগুলোকে যত কম পারা যায় সেই পরিমাণ ওয়্যার দিয়ে কানেক্ট করা। ওয়্যার বেশি হলে কিন্তু ডিলে বেশি হবে। তোমরা তো জানো যে ওয়্যারের মধ্যে কি থাকে, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স। এখন একটা তার যত বেশি বড় হবে তার মধ্যে তোমার রেজিস্ট্যান্স এলিমেন্ট বেশি আসবে প্লাস ক্যাপাসিটেন্স আসবে, এই কারণে কিন্তু আরসি কম্পোনেন্ট অ্যাড হয়ে হয়ে অনেক বেশি হয়ে যায়। আমরা এই জন্য যতদূর চাই যে ওয়্যারিং রেজিস্ট্যান্স যত মানে কম, ছোট সংখ্যক ওয়্যার ইউজ করা সম্ভব। এই জন্য কিন্তু শর্ট ওয়্যারের চাহিদা অনেক, মানে কেউ কিন্তু চায় না যে তার চিপে বিশাল অনেক বড় একটা ওয়্যার চলে আসুক। বড় ওয়্যার আসলে কিন্তু ডিলে বেশি হয় এবং পারফরমেন্স মানে একদম ডিগ্রেড হয়ে যায়। দেখো এখন এই রাউটিং করার সময় কিন্তু অনেকগুলো অ্যালগোরিদম আছে, অনেক অনেক ইফিশিয়েন্ট অ্যালগোরিদম আছে, এগুলো পুরো এক একটা মানে রিসার্চের টপিক আর কি। আমি এই লাস্টে যেগুলো বললাম, এই দেখো ফিজিক্যাল ডিজাইন, এই পুরো জিনিসটাকে কিন্তু ব্যাক এন্ড বলা হয়। আর আমরা যে ডিজাইন পোর্শনে যেটা কাজ করি, ধরো যে একটা ভেরিলক সার্কিট কেমন হবে, বিহেভিয়ার বলে দেওয়া, এটা হলো ফ্রন্ট এন্ড।
এই জন্য তোমার দুইটা পার্ট আছে, একটা হলো ব্যাক এন্ড আর একটা হলো ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড কিন্তু কখনো স্যাচুরেশন হবে না, কিন্তু ব্যাক এন্ডের কাজ কিন্তু অনেকটাই স্যাচুরেটেড এখন। কিন্তু মানে এই ব্যাক এন্ডে জব স্কোপ অনেক কমে গেছে। আগে লেআউট ইঞ্জিনিয়ারদের অনেক দরকার হতো, এখন কিন্তু লেআউট ইঞ্জিনিয়ারদের চাহিদা অনেক কম, কারণ কম্পিউটার অ্যালগোরিদম গুলো এসে মানে মানুষের কাজ কমাই দিছে। আর ওগুলো জায়গায় মানে ম্যানুয়ালি কেউ লেআউট করে না, আগে সবাই ম্যানুয়ালি লেআউট করতো, প্রত্যেকটা ব্লক বানায় বানায় সবগুলা ইন্টারকানেক্ট করতো ম্যানুয়ালি। কিন্তু এখন সব কম্পিউটারকে জাস্ট খালি কমান্ড দিলেই বলে দেয়। তোমরা যারা ক্যাডেন্স ইউজ করছো তারা হয়তো এটা নিয়ে অনেক কিছু জানো। তোমরা ভিএলএসআই 1 যে কাজটা করছিলা সেটা হলো পুরাটা মানে ম্যানুয়ালি লেআউট ডিজাইন করছিলা, তাই না? তোমার ভিএলএসআই 2 তে করবা এটা পুরো রিভার্স। এবার তোমরা শিখবা রিয়েল অটোমেশন, মানে কম্পিউটার অটোমেটিক কাজ করে দিবে, তুমি জাস্ট খালি কমান্ড দিবা কিছু, সেই কমান্ড স্টেপ ফলো করে করে কম্পিউটার তোমার একদম অপটিমাল লেআউটটা দিয়ে দিবে। তুমি দেখবা যে লেআউট কতটা কম্প্যাক্ট। তোমরা যখন প্রজেক্ট করবা তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে আরো। দেখো রাউটিং এর জন্য আমার মেইনলি দুইটা স্টেজ থাকে, একটা হলো গ্লোবাল রাউটিং আর একটা হলো ডিটেইলড রাউটিং। গ্লোবাল রাউটিং মানে হলো আমার বাইরে থেকে চিন্তা করে মোটামুটি একটা রাউটিং ক্রাইটেরিয়া ফিট করা, অনেকটা বলতে পারো যে ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট যে কোনো একটা প্ল্যান কাজ করার আগে আমরা আগে ব্লুপ্রিন্ট তৈরি করি, তাই না? যে আমার আগে থেকে মনে মনে একটা ছক করে নেই যে এটা এরকম হবে, তারপরে এরকম হবে। এই কাজটা হলো গ্লোবাল রাউটিং। এই জিনিসটা মেইনলি তোমার বড় বড় ব্লকগুলোর মাঝে ইন্টারকানেকশনটা দেখে। আর ডিটেল রাউটিং মানে হলো ব্লকের মধ্যে যাওয়ার পরের কার রাউটিং। এটাতে একদম তোমার লজিক এলিমেন্ট গুলো পারফেক্টলি যেভাবে যেভাবে তোমার নেটলিস্টে কানেক্টেড ছিল সেভাবে একদম বসায় দেয়। কিন্তু গ্লোবাল রাউটিং গুলো বেসিক্যালি বড় বড় আমি বলতে পারি তোমার মডিউলের মধ্যে কানেক্ট করে। যেমন ধরো যে তুমি একটা ব্লক বানালা এএলইউ আর একটা ব্লক বানালা রেজিস্টার, এখন এএলইউ আর রেজিস্টারের মধ্যে যে ইন্টার কানেকশন সেটাকে তুমি গ্লোবাল রাউটিং বলতে পারো। আর এএলইউ বা রেজিস্টার এর মধ্যকার যে ইন্টারনাল রাউটিং সেটা হলো তোমার ডিটেল রাউটিং। ডিটেল রাউটিং এ তোমার একদম প্রত্যেকটা ব্লকের সাইড বাই সাইড করে করে পুরো রাউটিং ক্রাইটেরিয়াটা সে ফিল আপ করে দেয়। দেখো এই দুইটা স্টেজে কিন্তু অসংখ্য নিউমেরাস অ্যালগোরিদম আছে, সবগুলোই কাজ টার্গেট হলো অপটিমাইজ ডিজাইনটা পাওয়া। সবগুলো কাজ মেইন কাজ হলো অপটিমাইজেশন। দেখো আমি এখানে রাউটিং এর ওই আগের যে একটু এক্সাম্পল দিলাম সেখান থেকে একটু ডিফারেন্ট। এখানে দেখো অনেক ওয়্যার দেখতে পাচ্ছ, তাই না? এই ওয়্যার গুলো হলো একটা রাউটিং ওয়্যার। বিভিন্ন ওয়্যার আছে, কালো যেগুলো দেখা যাচ্ছে সেগুলোকে বলা হলো স্ক্যান ক্যারি। এই কালো ওয়্যার গুলো হলো ক্রিটিক্যাল পাথ, দ্যাট মিনস এগুলো কিন্তু সবচেয়ে বেশি ডিলে করতেছে, বড় এবং অনেক বড়। দেখো যে এখানে বড় বড় ব্লকের মাঝে তোমার অসংখ্য ওয়্যার আছে। এই মধ্যকার যে ওয়্যার গুলো এগুলো সব হলো আমার গ্লোবাল রাউটিং এর সময় কমপ্লিট হয়। আর ইন্টারনালি যেগুলো আছে সেগুলো হলো ডিটেল রাউটিং এর সময় কমপ্লিট হয়। মানে দুইটা স্টেজ কিন্তু পরপর হয়, বুঝছো? আগে গ্লোবাল রাউটিং হয়ে দেন ডিটেল রাউটিং। এবং এই কালো যে চেইনটা এটা হলো সবচেয়ে আমার এখানে ক্রিটিক্যাল বেশি, এবং আমাদের মূল টার্গেট হলো এটাকে সামহাও আমাদের অপটিমাইজ করে একদম ডিলে কম করে করতে হবে এবং এটা লেন্থ যেন সবচেয়ে কম হয়, এভাবে আমাদের অপটিমাইজেশনটা ফিট করতে হবে। এবং দেখো এখানে অনেক আনঅকুপাইড স্পেস আছে, এগুলা জায়গায় তোমার লজিক প্লেসমেন্ট হয়নি। আর যেগুলা গ্রে সেই এরিয়াগুলো হলো তোমার এক একটা পুরা হচ্ছে সে ব্লক নিয়ে নেয়, একটা লজিক ব্লক বেসিক্যালি। এর পরের স্টেজটা হলো তোমার টাইমিং অ্যানালাইসিস। টাইমিং অ্যানালাইসিস নিয়ে কিন্তু অনেক কিছু বলা যায়, কিন্তু এখন আমি এত কিছু বলবো না। তোমাদের হালকা একটা আইডিয়া দেই যে টাইমিং অ্যানালাইসিসটা আমার সবসময় লাগে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে। কম্বিনেশনাল সার্কিটের এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিট যেমন ধরো একটা ডি ফ্লিপ ফ্লপ বা রেজিস্টার দিয়ে তুমি যদি কোনো স্টেট মেশিন বা ওয়ারিং ডায়াগ্রাম যদি করতে চাও তখন কিন্তু এটার নেসেসিটি অনেক বেশি। এই জিনিসটা বেসিক্যালি এই স্টেজে এসে তুমি তো এতক্ষণ কি করলা যে সার্কিটের সবগুলা প্লেসমেন্ট করলা, এফপিজি তে বসাইলা, এলিমেন্ট গুলা বসাইলা। এখন এই স্টেজের কাজ হলো তোমার পুরো জিনিসটা তোমার পুরো লজিক ব্লকের ডিলে মেজার করা, যে আমার গেটের ইন্টারনাল ডিলে প্লাস ওয়ারিং ডিলে এই দুইটাকে অ্যাড করে দেন আমার ফাইনাল ডিলেটা কম্পিউট করা। এই কাজটাই হলো আমার স্ট্যাটিক টাইমিং অ্যানালিসিসের মূল কাজ। এই জিনিসটা রাউটিং এর পর হয় এবং দুইটা মেইন টপিক ইম্পর্টেন্ট। একটা হলো যে ডিলে ইনফরমেশন সে এক্সামিন করে, পাশাপাশি সে সার্কিট পারফরমেন্সের জন্য একটা টেবল ক্রিয়েট করে। এই জাইলিন্স দেখো সেখানে আরো বুঝতে পারবো। আমি এটাকে বলছি যে তোমার জাইলিন্স আইএনসি অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার, আর অনেক কিছু মানে ইনসাইট পাওয়া যায়, মানে তোমার একদম রিয়েল অপটিমাইজেশন হবে। অনেক রিপোর্ট দেয় তো, কিন্তু কোয়ার্টাস এত বেশি রিপোর্ট দেয় না, এই জন্য একটু প্রবলেম হয়। কিন্তু করা যায়, বের করা যায়, কিন্তু একটু কঠিন।
মানে কমপ্লেক্স কঠিন। এই জন্য তোমার 3টা প্যারামিটার মাথায় রাখতে হবে, সেটা হলো এফ ম্যাক্স। এফ ম্যাক্স মানে তোমার সার্কিটের ম্যাক্সিমাম অপারেটেবল ফ্রিকোয়েন্সি, মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। টিএসইউ দ্যাট মিনস সেট আপ টাইম, আর টিএইচ মানে হলো হোল্ড টাইম। এই জিনিসগুলো আমি একটু তোমাদের হালকা আইডিয়া দেবো, তোমরা যখন সিকোয়েন্সিয়াল সার্কিট পড়বা তখন এটা আরো মানে আইডিয়া পাবো পুরোপুরি। দেখো এফ ম্যাক্স নিয়ে আমি ফার্স্টে বলি। এফ ম্যাক্স মানে হলো তোমার একটা সার্কিটের হাইয়েস্ট অপারেটেবল ফ্রিকোয়েন্সি, এবং আমি ওইটাই এখানে বলছি যে তোমার স্পেসিফাইজ দ্য ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লক। এবং তোমার এই এফ ম্যাক্সটা ডিটারমিন্ড হয় তোমার যে কোনো একটা সার্কিটে সবচেয়ে বড় যে ওয়্যারটা আছে, সবচেয়ে বড় যে পাথটা, সেই পাথের মধ্যে আমার ওয়্যার থাকবে প্লাস লজিক এলিমেন্ট থাকবে। এটা নিয়ে তো একটা পাথ। আমার সার্কিটের মধ্যে কিন্তু 100টা 1000টা এরকম অসংখ্য পাথ থাকতে পারে, নিউমেরাস পাথ থাকতে পারে। মানে তোমার সার্কিট যত বেশি বড় হবে আস্তে আস্তে পাথের কমপ্লেক্সিটি এবং পাথের মধ্যে ডিলে পরিমাণ বিভিন্ন হবে। তুমি যত বেশি এলিমেন্ট ইউজ করবা আর তোমার ওয়্যার যত বেশি লম্বা হবে তোমার ডিলে তত বেশি হবে। এই এফ ম্যাক্স কিন্তু এটার উপরই ডিপেন্ড করে যে তোমার ওটস কেস, মানে ওটস যে পাথটা, এই পাথটাকে আমরা বলি ওটস পাথ। ওটস পাথ মানে সবচেয়ে খারাপ পাথ। এই খারাপ পাথটাই আমরা নেই। এবং এটার আরেকটা নাম হলো ক্রিটিক্যাল পাথ। আমি তোমার এটা আগেও বলছি, এই ক্রিটিক্যাল পাথের উপরই ডিটারমিন হয় আমার এই এফ ম্যাক্সটা। এবং পার্ট ডিলেটা এই 4টা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হলো লজিক ব্লকের মধ্যকার ডিলে, তারপর ওয়্যারের ডিলে, আর একটা হলো টিসিকিউ। টিসিকিউ মানে হলো তুমি যে কোনো একটা ফ্লিপ ফ্লপে ক্লক থেকে কিউ পর্যন্ত যেতে একটা ডিলে, একটা সময় লাগে। মনে করো যে একটা ক্লক আসলো, আমার ফ্লিপ ফ্লপ সাপোজ ধরো একটা ডি ফ্লিপ ফ্লপ, আমরা মানে বেসিক্যালি ডি ফ্লিপ ফ্লপের উপরই ফোকাস করি, অন্য ফ্লিপ ফ্লপ গুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তুমি ডি ফ্লিপ ফ্লপে চিন্তা করো যে আমার একটা ক্লক যখন আসে তখন আমার ডি ইনপুটে যে ইনপুটটা আসে সেটা আমার আউটপুট কিউ এ পাস হয়, তাই না? এখন এটার মাঝে যদি পাস হয় তাহলে দেখো যে সাথে সাথে কিন্তু পাস হইতে পারে না, কখনো সাথে সাথে পাস হইতে পারে না, কারণ ইলেকট্রনিক সার্কিটের সবসময় নিজের একটা ডিলে আছে। এই কারণে তোমার কিছু হলেও একটা সময় লাগবে, সামন ধরো যে ন্যানো সেকেন্ড বা পিকো সেকেন্ড হলেও, একেবারে কিন্তু 0 সেকেন্ড এটা কিন্তু কখনো হওয়া সম্ভব না। যে কোনো এই রিয়েল টাইম সার্কিটের সাথে আমাদের সিমুলেশনের কিন্তু এটাই তফাৎ। আমরা সিমুলেশনে কিন্তু সরাসরি অনেক কিছু বুঝতে পারি না, কিন্তু রিয়েল টাইম মানে আমাদের এফপিজিএ টুলগুলো, ক্যাট টুলগুলো এই জিনিসটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। মানে সফটওয়্যার এতটাই আপগ্রেড হয়েছে যে এখন এই ইনফরমেশন গুলো আমরা জাস্ট করে সফটওয়্যার দেখে মানে বলতে পারি যে আমাদের সবকিছু রিকোয়ারমেন্ট ওকে আছে কিনা। আমি তোমাদের এগুলো সব দেখাবো। এই পুরো টাইমিং রিপোর্ট অ্যানালাইসিস এগুলো কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ভিএলএস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো যে সেট আপ টাইম। এখন এই সেট আপ টাইম আর হোল্ড টাইম এই দুইটা জিনিসটা আমি হালকা তোমাদের বলি। সেট আপ টাইম আসলে এটা কি? সেট আপ টাইম মানে হলো যে তোমার যে কোনো একটা ইনপুট আসার আগে ডি ফ্লিপ ফ্লপের ডি ইনপুটে ইনপুটটা একটা সার্টেন সময়ের জন্য স্টেবল থাকতে হয় ক্লক আসার আগে। এই ক্লক আসার আগে এই সার্টেন স্টেবিলিটিটা, এইটাকেই বলা হচ্ছে তোমার সেট আপ টাইম। সেট আপ মানে হলো তুমি যে কোনো একটা যন্ত্রকে ধরো সেট আপ করবা, সেট আপ করার সময় তোমার কি প্রি রিকুইজিট থাকে না? তুমি তো আগে কিছু করো যে করিডোরে যে আমার একটা মেশিন চালু হয়ে যায়। এই কাজটাই মানে এইভাবে তুমি মনে রাখতে পারো। সেট আপ মানে হলো আগে আর কি, ক্লক আসার আগে। ক্লক আসার আগে আমার ইনপুট ডি ফ্লিপ ফ্লপে ডি ইনপুটটা একটা সার্টেন সময় জুড়ে ফিক্স থাকতে হবে, স্টেবল থাকতে হবে। যদি স্টেবিলিটি যদি না থাকে তাহলে কিন্তু হবে না, তোমার সার্কিট ভালো মতো অপারেট করবে না। মানে তুমি যা যাচ্ছ তখন মানে আজাইডো একটা ভ্যালু দিয়ে দিবে, ধরো যে 1 আসা উচিত 0 দিবে, বা এক্স মানে আনডিফাইন্ড একটা স্টেট দিয়ে দিবে। আর হোল্ড টাইমটা হলো এটার অপোজিটটা। হোল্ড টাইম মানে হলো তোমার ক্লক আসার পরে, ক্লক আসার পরেও কিন্তু ইনপুট একটা নির্দিষ্ট টাইম জুড়ে ফিক্স থাকতে হয়, দ্যাট মিনস স্টেবল থাকতে হয়। এই জিনিসটা হলো হোল্ড টাইম। তোমাদের এই দুইটা টপিক, দ্যাট মিনস সেট আপ টাইম, হোল্ড টাইম, এই জিনিসটা মনে রাখা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যখন সিকোয়েন্সিয়াল সার্কিট করবা তখন এটা নিয়ে আরো ডিটেলস জানতে পারবা। ওখানে থিওরিতে তোমাদের অনেক কিছু হয়তো পড়াবে। আর যারা ভিএলএসআই 2 নিচ্ছ তারা হয়তো এবারই মানে অনেক অ্যানালাইসিস করবা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক এবং পরীক্ষায় কোশ্চেনও আসে এখান থেকে। অনেক অনেক ভালো একটা টপিক এবং কঠিন টপিক, এটা কিন্তু একটু সময় নিয়ে পড়তে হয়, বুঝছো? মানে এই জন্য তখন তোমরা ভিএলএসআই 2 তে আর কি আরো ক্লিয়ার আইডিয়া পাবা। আর যারা ডিজিটাল সার্কিট, ডিজিটাল ইলেকট্রনিক্স হালকা পাবা। মানে এই যে সেট আপ টাইম, হোল্ড টাইম শুধু এতটুকুই আছে। এখন দেখো এরপরেও আমরা যে একটা আরেকটা কনসেপ্ট আছে সেট আপ টাইম আর হোল্ড টাইমের পরে, স্ল্যাক নামে একটা জিনিস আছে। এই স্ল্যাক জিনিসটা নিয়ে আমাদের সবসময় মাথা ঘামাইতে হয়। স্ল্যাক পজিটিভ হওয়া সবসময় ভালো, স্ল্যাক নেগেটিভ মানে তোমার সার্কিটে গন্ডগোল, প্রবলেম, সেটা রিকোয়ারমেন্ট ফিল আপ করবে না। এখন আসি যে কেন হবে না এটা।
এখন আমাদের ক্যাট সিস্টেম কিন্তু আমাদের অটোমেটিক ভাবে টাইমিং কনস্ট্যান্ট আমাদেরকে ম্যানুয়ালি সেট আপ করার একটা সুযোগ দেয়। তুমি ম্যানুয়ালি বলতে পারবা যে আমি আমার সার্কিটকে এত হায়ার ফ্রিকোয়েন্সিতে অপারেট করতে পারবো, এত অপারেট করতে চাই। ধরো যে আমি একটা সার্কিটকে 4 GHz এ চালাতে চাই, বা 8 GHz, বা 12 GHz এরকম, মানে তোমার মন মতো আর কি। কিন্তু মন মতো বললে তো আর হবে না, তোমার নিজের সার্কিটের সব ডিলে টিলে সেই ক্যালকুলেশন করার পরেও তার নিজের একটা রেজাল্ট আছে, বুঝছো? সেই রেজাল্টটা দেখো, আমি এখানে স্ল্যাকে একটা ডেফিনেশন দিছি, একটা রিকোয়ারমেন্ট মাইনাস রেজাল্ট অবটেন ফ্রম ক্যাট টুল। রিকোয়ারমেন্ট মানে তুমি ম্যানুয়ালি যে রিকোয়ারমেন্টটা দিবা। ধরো যে আমি এই যে একটু আগে যে বললাম যে তুমি তোমার সার্কিটকে চালাতে যাচ্ছ 4 GHz, এইটা হলো তোমার ম্যানুয়াল রিকোয়ারমেন্ট। আর একটা হলো যে তোমার ক্যাট টুল, দ্যাট মিনস এই প্রোটিয়াস, সরি, কোয়ার্টাস বা জাইলিংস, এই দুইটা তোমার অটোমেটিক তোমার সার্কিটটা অ্যানালাইসিস করে একটা সে রেজাল্ট দেয়। সেই রেজাল্টটা হলো তোমার এই সেকেন্ড রেজাল্টটা আর কি। এই ফার্স্ট রেজাল্ট থেকে সেকেন্ড রেজাল্টটা তুমি যদি বাদ দাও তাহলে তুমি স্ল্যাক পাবা। যেমন ধরো যে তুমি ম্যানুয়ালি রিকোয়ারমেন্ট সেট আপ করলা যে আমি হাইয়েস্ট আমি চাবো যে আমার লংয়েস্ট পার্টটা 5 ন্যানোসেকেন্ড হবে বা আরো কম হবে। 5 ন্যানোসেকেন্ড বা কম হওয়া মানে এইটা রিভার্স কত হবে, 1/5 ন্যানোসেকেন্ড। 1/5 ন্যানোসেকেন্ড মানে 200 মেগাহার্টজ। এখন তার মানে তোমার স্পেসিফাইড ক্লক ফ্রিকোয়েন্সিটা হবে 200 মেগাহার্টজ বা তার চেয়ে বেশি, তাই না? কারণ হচ্ছে এই দেখো এখানে কি বলছি আমি, 5 ন্যানোসেকেন্ড অর লো। 5 ন্যানোসেকেন্ড অর লো মানে তোমার টিটা হলো টি ইজ লেস অর ইকুয়ালস টু 5 ন্যানোসেকেন্ড, দ্যাট মিনস এফ হলো গ্রেটার অর ইকুয়াল 200 মেগাহার্টজ। তোমার মিনিমাম রিকোয়ারমেন্ট হলো 200 মেগাহার্টজ। তুমি মিনিমাম চাচ্ছ যে সার্কিটটা 200 মেগাহার্টজ অপারেট হোক, কিন্তু তোমার ক্যাট টুল তোমার একটা সার্কিট ডিজাইন করে দিছো, সেই পুরো সার্কিটটা অ্যানালাইসিস করার পর সে পাইলো 3.83 ন্যানোসেকেন্ড। তার মানে এর মাঝে ডিফারেন্সটা কত, 5 মাইনাস 3.83 ন্যানোসেকেন্ড, দ্যাট মিনস 1.17 ন্যানোসেকেন্ড। এইটা হলো তোমার স্ল্যাক। দেখো আমার এখানে কি স্ল্যাক পজিটিভ। স্ল্যাক পজিটিভ মানে সবসময় ভালো। স্ল্যাক পজিটিভ মানে আমি কনস্ট্রেন্ট গুলো মিট করছি, প্লাস আমার কিছু স্পেয়ার আছে। ওই স্পেয়ার মানে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় আমি আরো অনেক কিছু করতে পারি। যেমন ধরো যে আমি আর একটু মনে করো যে ডিলে আর একটু মানে কমাই দিলাম, ডিলে একটু কমাই আমি ফ্রিকোয়েন্সিটা একটু বাড়াই দিলাম, এটা আমি করতে পারি। পজিটিভ স্ল্যাক সবসময় আমাদের সেট করতে হবে এমন ভাবে যেন আমাদের সার্কিট সবসময় পজিটিভ স্ল্যাক পায়। পজিটিভ স্ল্যাক যদি না থাকে, যেমন ধরো যে কোনো একটা সার্কিট মনে করো নেগেটিভ হয়ে গেছে, সাপোজ ধরো এখানে 5 মাইনাস, তুমি মনে করো ক্যাট টুল অ্যানালিসিস করে 6 পাইছো, তাহলে তোমার স্ল্যাক কত আসতো, -1 ন্যানোসেকেন্ড। -1 ন্যানোসেকেন্ড মানে তোমার হচ্ছে সেট আপ টাইম আর হোল্ড টাইমে প্রবলেম হয়েছে। তখন তোমাকে কি করতে হবে, তোমাকে তখন একদম সার্কিটটা ম্যানুয়ালি আবার নতুন করে ডিজাইন করতে হবে, কারণ হচ্ছে টাইমিং ক্রাইটেরিয়া সে ফিল আপ করতে পারেনি। এই স্ল্যাক জিনিসটা কিন্তু টাইমিং ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং টাইমিং ক্রাইটেরিয়া ফিল আপ করা ছাড়া তোমার সার্কিট কখনোই রিয়েল টাইমে ঠিক মতো অপারেট করতে পারবে না। এবং এইটাই কিন্তু বেসিক্যালি আমাদের বলে দেয় যে তুমি কোনো একটা জিনিসকে সর্বোচ্চ কত ফ্রিকোয়েন্সিতে চালাতে পারবা। এই যে দেখো যে সিপিইউ, আমি কি মানে বলতে পারি না যে আমার সিপিইউ এর ফ্রিকোয়েন্সি ইনফিনিটি হার্টজ? এটা কি কখনো সম্ভব? ইনফিনিটি হার্টজ কিন্তু কখনোই সম্ভব না, কারণ রিয়েল টাইমে সম্ভব না, খালি আমরা মুখে বলতে পারবো। কিন্তু এই সবগুলা কিন্তু একটা সার্টেন প্র্যাকটিক্যাল লিমিটেশন আছে। এই লিমিটেশন গুলো তোমার এই আমাদের এই সার্কিটে সব ইন্টারনাল যে ট্রানজিস্টর, এটার বেসিক্যালি ডোমিনেট করে ওগুলার ক্রাইটেরিয়ার উপর, মানে পুরো ক্রাইটেরিয়াটার উপর। নেগেটিভ স্ল্যাগ আমি সামহাও আমি চাই যে এটাকে রিমুভ করতে। নেগেটিভ স্ল্যাগ মানে রিমুভ করার দুইটা উপায় আছে। একটা হলো যে তোমার ম্যানুয়ালি তুমি বলে দিলা যে সার্কিটটা আমি এত বেশি পারবো না, মানে হাইয়েস্ট এইটার ফ্রিকোয়েন্সি, এর চেয়ে বেশি আমার করা সম্ভব না, মানে তারপরে আমি কিভাবে চেঞ্জ করতে পারি এই জিনিসটা, এটা কিন্তু তুমি টুলকে বলে দিতে পারবা। যেগুলো টুল একটু বেশি ইন্টেলিজেন্ট, তুমি সেগুলোতে কিন্তু এটা নিয়ে কাজ করতে পারো, যে ওখানে কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যায়। তোমার মনে করো যে তুমি একটা সার্কিট একটা বলে দিলা, সে ইফিসিয়েন্ট ভাবে আবার সে নতুন করে ওই জিনিসটা যতগুলো সিনথেসিস স্টেজ ছিল, মানে যেভাবে যেভাবে সে পার করে আসছে, সে ওখানে চেঞ্জ করে করে পরে দেখে যে আমি এই রিকোয়ারমেন্টটা সামহাও আমি মিট করতে পারতেছি কিনা, বুঝছো? এইটাই হলো বেসিক্যালি মানে মেইন জিনিস। স্ল্যাক কনসেপ্ট কিন্তু সবসময় মানে তুমি মাথায় রাখবা যে পজিটিভ, আমরা সবসময় পজিটিভ স্ল্যাকটা চাই। নেগেটিভ স্ল্যাক কখনোই মানে কারো কাম্য না, সবসময় নেগেটিভ স্ল্যাক অ্যাভয়েড করবা। এর পরবর্তীতে দেখো আমরা এই পর্যন্ত কি বুঝলাম, যে একটা সার্কিটে ডিলে থাকে, তাই না? যে কোনো ইলেকট্রনিক সার্কিটে ডিলে থাকে, কোনোটাই জিরো ডিলে আলা কোনো গেট নাই। জিরো ডিলে সম্পূর্ণ গেট সব হলো থিওরিটিক্যাল আর আইডিয়াল গেট।
প্রত্যেকটা গেটে ইন্ট্রিনজিক ডিলের কারণে আমার রিয়েল লাইফ সার্কিট ডিলে এই জিনিসটাও আমি টুল দিয়ে দেখাইতে পারি। এই জিনিসটাকে বলে টাইমিং সিমুলেশন। তোমাদেরকে আমি আজকে কোয়ার্টাসে টাইমিং সিমুলেশনটাও দেখাবো। এটা নর্মালি তোমাদের ল্যাবে দেখায় না, কিন্তু আমি তোমাদের এই সব প্রত্যেকটা স্টেজ ক্লিয়ার হওয়ার জন্য আমি তোমাদের দেখাই দেবো। এখন দেখো যে রিয়েল লাইফের সার্কিট ডিলেতে আমার দুই ধরনের ডিলে আছে, একটা হলো প্রপাগেশন ডিলে, একটা হলো ওয়্যার ডিলে। এই ওয়্যার ডিলে মানে হলো ওই বড় বড় ওয়্যার যতগুলো আছে তোমার ডিজাইনের মধ্যে, ধরো যে কত 1000 বা 2000 ওয়্যার আছে, সবগুলো ওয়্যারের ডিলে সে যোগ করে প্লাস হচ্ছে যতগুলো গেট ইউজ করছো সবগুলো গেটের ডিলে অ্যাড করে নিয়ে আমি পুরো একটা রিয়েল লাইফ সার্কিট ডিলে পাই। এই জিনিসটার উপরই বেসিস করে আমার টাইমিং সিমুলেটরটা ওর উপরেই আবার টাইমিং ভেরিফিকেশন মানে ওয়েভ ফর্ম দিয়ে দিয়ে দেখে যে তোমার আউটপুট ঠিক মতো আসতেছে কিনা। এখন তুমি যদি অ্যানালাইসিস করার পর তুমি যদি দেখো যে তোমার ডিলে বেশি হয়ে গেছে, তাহলে তুমি বুঝতে পারতেছো যে তোমার শেষ অবস্থা শেষ, আবার নতুন করে ডিজাইন করতে হবে, মানে ডিজাইনে চেঞ্জ করে করে দেখতে হবে যে একদম অপটিমাল সলিউশনটা পাইতে হবে যেন তোমার সার্টেইন একটা ফ্রিকোয়েন্সি সে রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারে। এবং এইটা কিন্তু অনেক অনেক বেশি মানে হার্ড একটা জিনিস, এটা আপাতত আমরা মানে ওমিট করতেছি এখন মানে পুরোপুরি করার জন্য। এর লাস্ট স্টেজটা হলো সার্কিট ইমপ্লিমেন্টেশন। এখন তুমি সবকিছু ওকে, ধরো যে তোমার টাইমিং সিমুলেশন সবটা মিলে গেল, সবকিছু হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস একদম তুমি ফুল একটা নেট লিস্ট পেয়ে গেছো। এখন দেখো যে আমি যখন একটা সার্কিট জেনারেট করি এফপিজিএ, এটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা রিকনফিগারেবল হার্ডওয়্যার। এটাকে আমি মাল্টিপল টাইম রিকনফিগার করতে পারি, কিন্তু এটার সাথে কিন্তু সিপিইউ বা মাইক্রোপ্রসেসর, ধরো যে আরডিনো, এটার মাঝে কিন্তু অনেক ডিফারেন্স। আরডিনোকে তুমি কি বারবার প্রোগ্রাম করতে না, একটা প্রসেসরকে তুমি বারবার কোড করো, কোড করে করে বারবার চেঞ্জ করো। যে দেখো যে আমি একটা, ধরো যে কি বলবো, যে একটা এলসিডি ইন্টারফেসে তুমি একটা কোড লিখলা, এর পরবর্তীতে তুমি লিখলা যে মোটর ড্রাইভারের একটা কোড, মানে মোটর চালানোর একটা কোড, এটা করতে পারবো। ওখানে কিন্তু আমরা রিকনফিগার করতে পারি না, কিন্তু এফপিজে কিন্তু আমরা রিকনফিগার করতে পারি। রিকনফিগার মানে হলো তুমি তোমার নিজের মন মতো যে কোনো জিনিসের মাঝে কানেকশন দিতে পারো। দেখো আমাদের এফপিজি আমাদের মাঝে কতগুলো ট্রানজিস্টর দিছে, এত কিছু ট্রানজিস্টর থাকতে আমাদের কি আর ফ্যাব লেভে যাওয়ার দরকার আছে? ফ্যাব্রিকেশন লেভে যাওয়ার কিন্তু দরকার নেই। ডিজিটাল সার্কিট গুলো আমরা কিন্তু এফপিজি তে ভেরিফাই টেস্ট করতে পারি যে আমাদের সার্কিট ফাংশনালিটি গুলো সবকিছু মানে ক্রাইটেরিয়া এক করতে পারলো কিনা, আর সবকিছু ওকে হচ্ছে কিনা। যদিও এফপিজিএ তে তোমার ডিজাইন একটু স্লো দেখাবে, কিন্তু রিয়েল টাইমে নিয়ে গেলে তোমার সার্কিট কিন্তু আরো ভালো পারফর্ম করবে। এফপিজি কিন্তু একটু স্লো, মানে সবসময় এটা মাথায় রেখো, এফপিজি কিন্তু রিয়েল টাইম মানে ফ্যাব্রিকেশন লেভেল যে হার্ডওয়্যার ওরা তৈরি করে তার চেয়ে কিন্তু সবসময় একটু স্লো। তুমি এফপিজি তে ইমপ্লিমেন্টেশনে গেট টেট অনেক বেশি আসে মাঝে মাঝে, এটা একটা মূল কারণ। এই জন্য মানে সবার এখন মেইন টার্গেট হয়েছে এই ক্যাট টুল গুলা যত বেশি পারা যায় আস্তে আস্তে আরো বেশি ইন্টেলিজেন্ট করা। এই যে এআই টিআই এসে এখন হয়তো আরো বেশি মানে হিউজ ডেভেলপমেন্ট হবে। আমার মনে হচ্ছে যে আর রিসেন্ট 10 to 20 ইয়ার্স এর মাঝে এই সফটওয়্যার গুলোর চেহারা মানে অন্যরকম হয়ে যাবে। এখন তো অন্যরকম হয়েছেই, আর আস্তে আস্তে আরো ডেভেলপ হবে, মানে এরপর অন্যরকম হয়ে যাবে, পুরোপুরি অন্য লেভেলে চলে যাবে। দেখো এখন আমাদের মোটামুটি এখন আমরা শিওর যে আমরা সার্কিট এখন পাইছি। ফাইনালি আমরা এই কেসে আসার পর এত কিছু করার পর আমরা একটা রিকনফিগারেশন করার একটা ফাইল পাই। সেই ফাইলটাকে বলে রিকনফিগারেশন ফাইল বা প্রোগ্রামিং ফাইল। তোমাকে আজকে দেখাবো তোমাদেরকে এই প্রোগ্রামিং ফাইলটা জেনারেট হয়। তোমরা তো হয়তো অনেকে জানো যে এসওএফ, ওই কোয়ার্টাসে এসওএফ ডট এসওএফ নামে একটা ফাইল আছে। এই ফাইলটা কিন্তু বেসিক্যালি রিকনফিগারেবল ফাইল। এখানে আমাদের কি বলা থাকে, বলা থাকে যে আমাদের এফপিজি এর মধ্যে কোন ট্রানজিস্টরটাকে আমরা অন করব বা আর কোন ট্রানজিস্টরটাকে আমরা অফ করব, জাস্ট খালি এই ইনফরমেশনটা। কোনটাকে আমরা চাই আবার কোনটাকে আমরা চাই না, এই জিনিসটাই কিন্তু এই কনফিগারেশন ফাইলটা লেখা থাকে। এখন সার্কিট ইমপ্লিমেন্টেশন করার দুটা উপায় আছে, একটা হলো ওই যে যেটা বললাম চিপ ফ্যাব্রিকেশন সরাসরি ফ্যাব লেভে যে, আর একটা হলো তোমার রিকনফিগারেশন হার্ডওয়্যার, দ্যাট মিনস এফপিজি ইউজ করে আমরা বেসিক্যালি এফপিজি ইমপ্লিমেন্টেশনটাই শিখতেছি। দেখো এখানে লাস্টে আমাদের যেটা আছে সেটা হলো পুরো ক্যাট সিস্টেম। আমি এই পর্যন্ত যতগুলো ক্যাট সিস্টেম ইউজ করছি সবগুলাই দেওয়া তোমাদেরকে। আমি তো এই তিনটা এলিমেন্টই দেখাচ্ছি, কোয়ার্টাস 2, মডেল সিম, জাইলিংস আইএসি। তিনটাই কিন্তু মানে তিনটা জিনিস কিন্তু তিন কোম্পানি। দেখো কোয়ার্টাস প্রাইম কিন্তু আর একটু ভালো, কোয়ার্টাস 2 ওল্ড আছে কিন্তু কোয়ার্টাস প্রাইম এখন আরো অনেক আপডেটেড হয়েছে, আর ওদের ইন্টারফেসটা কোয়ার্টাস 2 এর চেয়ে একটু ভালো। যদিও ফাংশনালিটিটা সবকিছু এক মানে সেম, এখানে যেগুলো অপশন আছে কোয়ার্টাস প্রাইম সেম অপশন,
খালি ডিফারেন্সটা হলো যে তোমার কোয়াডাস 2 হাই কিছু মানে রিসেন্ট মডার্ন অনেক ভালো ভালো এফপিজিএ ডেভেলপ হয়েছে, এই জিনিসগুলো সে ডিভাইস সাপোর্ট দিতে পারে না। যেমন ধরো যে সাইক্লোন 4 এখন আসছে, তারপর সাইক্লোন 5 আছে, স্ট্র্যাটিক্স আছে, স্ট্র্যাটিক্স 5 আছে। এই জিনিসগুলো কিন্তু কোয়াডাস 2 এ ডিভাইস সাপোর্ট নাই। এই জিনিসগুলো ডিভাইস সাপোর্ট তোমরা কোয়াডাস প্রাইমে পাবা। তুমি যদি একদম এলিমেন্টারি, যেহেতু এখন তোমরা যেহেতু একদম এফপিজি নিয়ে একদম এলিমেন্টারি পর্যায়ে আসো, সেই জন্য আমি তোমাদের মানে সাজেস্ট করবো আপাতত কোয়াডাস 2টাই করে নাও। এটা যদি তুমি ভালো মতো শিখতে পারো তাহলে কোয়াডাস প্রাইম এমনি পারবা। এখন দেখো এরপরে মডেল সিম হচ্ছে আমাদের মেন্টর গ্রাফিক্স এর, আর জাইলিংস আইএসসির হলো জাইলিংস ইনকর্পোরেটেড। এই প্রত্যেকটাই তিনটাই কিন্তু তিনটা অনেক বড় বড় কোম্পানি, এবং সেখানে কোম্পানিতে জবের জন্য তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে সেটা, ওদের পাশাপাশি কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দরকার। বুঝতে পারতেছো এই ক্যাটাগরিগুলো ডেভেলপ করা, এটা কিন্তু অনেক কাজ। যারা হার্ডওয়্যার, যারা ভিএলএসআই নিয়ে যারা কাজ করে, তারা এখানে আরটিএল ডিজাইন ইঞ্জিনিয়ার হয়, তারা নিজেরা এই বড় বড় সিপিইউ, ইন্টেলিজেন্স সিপিইউ ডেভেলপ করে। আর যারা সফটওয়্যার, ওদের কাজ হলো এই ক্যাট টুল নিয়ে কাজ করা। এটা কিন্তু অনেক মানে ওদের কিন্তু সবকিছু কিন্তু অনেক লোকজন। জাইলিংস এর কিন্তু এই তিনটা কোম্পানি যে আছে সবগুলো কিন্তু ক্যালিফোর্নিয়াতে, অনেক বড় মানে বিশাল স্পেস নিয়ে। দেখো ফাইনালি এই হচ্ছে আমাদের মানে থিওরি পোর্শন এতটুকুই। আমি তোমাদের এরপর মানে সরাসরি সিমুলেশনটা দেখাবো। তোমাদের কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন থাকলেও বলতে পারো।